মাত্রই একটা শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে খাটের এক কোণায় বসে আছে নিপুণ। থাপ্পড়টা যে কি কারণে খেয়েছে তা জানে সে। নিপুণ জানে আজ শিকদার ইরফান আদ্র আসলেই তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই তো সে এক কদম তৈরি হয়েই ছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তাই জানে না। রাত প্রায় 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই নিপুণের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল আদ্র। খাটের পাশে পড়ার টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি ঢেলে নিল একটি গ্লাসে, পরপরই তা নিক্ষেপ করলো সোজা নিপুণের মুখে। ধরপড়ি উঠিয়ে সে বেশিক্ষণ হয়নি সে ঘুমিয়েছে। চোখ মুখে এখনো ঘুমের রেশ। চোখ কষলে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে, যে না সামনে তাকালো তখনই তার পিলে চমকে উঠল। আদ্র ভাই দাঁড়িয়ে আছে, চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, দরজা বন্ধ, সব নিস্তব্ধ। যেই না সে কিছু বলবে তার আগে আদ্র তার গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছেলেটা কে ছিল যার সাথে ফুচকা খেতে গিয়েছিলি? রাশভারী কণ্ঠ তার, চোখে মুখে গম্ভীরতার ছোঁয়া। নিপুণের এতক্ষণে মনে পড়ল কোনো ছেলের কথা বলল। প্রথমে বুঝতে না পারলেও তোফায়েলের কথা মনে আসায় চোখ মুখ কুঁচকে বলল, ও আদ্র ভাই, আপনি তফুর কথা বলছেন? অবাক হওয়ার ভান করে। আর চোখ রাঙিয়ে বলল, তোকে আদর করে ওর নাম বলতে বলিনি, কি কারণে ওর সাথে গিয়েছিলি সেটা বল। নিপুণ সত্যিটা আদ্রকে বলবে না। আদ্র ভাই যদি জানে যে ছেলেটা তাকে প্রপোজ করেছে তাহলে ছেলেটা চামড়া তো তুলবেই, আর সাথে তার খালও খুলবে। তাই ভনিতা না করে বলল, ও আদ্র ভাই, ওর নাম তোফায়েল, আমার সাথে একই ক্লাসে পড়ে। আমাকে ফুচকা খাওয়ার কথা বলল, তাই তো যখন ফুচকার অফার করলো আর না করিনি। ফুচকা কি আর মিস করা যায়? সাথে যদি অমন সুন্দর একটা ছেলে থাকে আর এক প্লেট ফুচকা থাকে, তাহলে আর কি চাই বলেন? ঠিক তখনই থাপ্পড়টা গালে পড়ে নিপুণের। হাসি হাসি মুখটা বাদিকে বেঁকে গেল। থাপ্পড়টা এত জোরে পড়েছে তার গালে। থাপ্পড়টা দিয়ে আর দেরি করেনি আদ্র, বড় বড় পা ফেলে চলে গেল নিজের ঘরে। নিপুণ থাপ্পড় খেয়ে যেন আজ মোটেও খুশি হলো না। আদ্র ভাইকে জ্বালাতন করতে চেয়েছে, কিন্তু থাপ্পড় এটা তো সে চায়নি। ভেবেছিল বকে দিয়ে চলে যাবে, কিন্তু বেটা থাপ্পড় এত জোরে মারলো কেন? এদের 14 গোষ্ঠীর জন্য জীবনে একটা ছেলের সাথে কথা বলা গেল না। গালটা ব্যথা করে উঠল। গালটা মনে হয় আর জায়গায় নাই। গালের চামড়া খসে গেছে কি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো, না ঠিকই আছে, শুধু লাল হয়ে গেছে। যাকগে, এখন ঘুমাই, কাল সকালে দেখা যাবে। এই বলেই বিছানায় শুয়ে পড়ল নিপুণ। শুতে দেরি তো ঘুমাতে দেরি নেই, সকালের অপেক্ষা। সকাল 7:30 নিপুণ কলেজ ড্রেস পরে নিচে নামে। তাকে দেখে তার মা আখি শিকদার বলে, কি রে, আজ এত সকাল সকাল কলেজে যাচ্ছিস? টনক নড়ল নিপুণের, কি বলবে বুঝতে পারল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলো অনিমা শিকদার। অনিমা শিকদারকে দেখে নিপুণ যেন একটু সাহস পেল। অনিমা শিকদার নিপুণের মাথায় হাত বুলিয়ে বলল, কি নিপুমা, আজ এত তাড়াতাড়ি? নিপুণ কি বলবে? এত তাড়াতাড়ি যাচ্ছে কি তার সাধে? এখন কি বড় মায়ের মুখের উপর বলবে? হ্যাঁ, চলে যাচ্ছি তোমার ছেলের জ্বালায়। এটা তো বলতে পারবে না, ভবিষ্যৎ শাশুড়ি কিনা, এভাবে কি বলা যায়? আর তাছাড়া এ বাড়িতে তাকে বেশি আদর দেয় তার বড় আব্বু ও তার বড় মা। নিপুণদের যৌথ পরিবার। দাদা মারা গেছে অনেক বছর, কিন্তু তাদের পরিবার এখনো একসাথে। নিপুণের বাবারা 3 ভাই, তাদের কোনো বোন নেই। জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার ও জয়নাল শিকদার। জুবায়ের শিকদার মূলত বড় জুবায়ের শিকদারের স্ত্রী অনিমা শিকদার। তাদের এক সন্তান, আর তার নাম হলো শিকদার ইরফান আদ্র। ভাইদের মধ্যে মেজ জুনায়েদ শিকদার। জুনায়েদ শিকদারের স্ত্রী আখি শিকদার। তাদের 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সোহেব শিকদার ও মেয়ে তায়েবাত ইনান নিপুণ। সবচেয়ে ছোট ভাই জয়নাল শিকদার, জয়নাল শিকদারের স্ত্রী জেসমিন শিকদার। তাদের 2 ছেলে মেয়ে ইভান ও ইভা। এই নিয়ে তাদের যৌথ পরিবার। নিপুণের বয়স যখন 10 তখন স্কলারশিপ পেয়ে লন্ডন চলে যায় আদ্র। তখন আদ্রের বয়স 18। 6 বছর পড়া লেখার পাঠ চুকিয়ে দেখে ফিরে আসে আদ্র। আদ্র দেশে ফেরার সময় নিপুণ দেখেছে মা চাচিদের ব্যস্ততা। আদ্রের রুম পরিষ্কার থেকে শুরু করে আদ্র কি খেতে পছন্দ করে সবকিছু নিয়ে মা চাচিদের আধিক্যতা দেখেছে। তার মাঝে মধ্যে রাগ হয়, এটা কি তার মা না অন্য কেউ? অবশ্যই এরকমই হওয়ার কথা। ঘরের ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। আদ্রের জায়গায় নিপুণ হলেও বোধহয় তাই করত। আদ্র যে দিন এসেছিল সেদিন সবাই আদ্রর সাথে গল্প জুড়েছিল, শুধু কোনায় দাঁড়িয়ে দেখছিল নিপুণ। কি সুন্দর তার আদ্র ভাই। এই ছেলেকে ভাই বলতে হবে তা ভেবেই না কুচু করলো নিপুণ। কখনোই না দুনিয়াতে এত ছেলে থাকতে তার জ্যাঠাতো ভাই আদ্র।
এটা ভেবেই তার কান্না পাচ্ছে। এখনই বড় আব্বু আর বড় মার কাছে গিয়ে জানতে ইচ্ছে করলো, এটা কি সত্যি তোমাদের ছেলে? কোথাও থেকে আবার কুড়িয়ে পাওনি তো? সে যখন এসব ভাবনায় মগ্ন তখনই আদ্রের ডাক পড়লো। কিরে নিপুণ, তুই যে আমার সাথে কথা বলছিস না, আমাকে চিনতে পারছিস না নাকি? আদ্রের কথায় নিপুণ বেশ লজ্জা পেল। 32 পাটি দেখি একটা হাসি দিয়ে ইতস্ততা ভঙ্গিতে ভালো মন্দ জিজ্ঞেস করলো আদ্রকে, কিন্তু আদ্র তার প্রশ্নের জবাব না দিয়ে আখি শিকদারের দিকে তাকিয়ে বলল, বড়মা, তোমার গুণধর মেয়ে তো দেখি সহবোধ টহবোধ কিচ্ছু শেখেনি। বয়সে বড় একজন সামনে বসে আছে, তাকে সালাম না দিয়ে দাঁত কপাটি দেখিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আদ্রের এখনো কথায় নিপুণ থতমত খেয়ে গেল। দোষ ধরার আর জিনিস পেল না। অগত্যা আবার 4 আলিফ সালাম টেনে আদ্রকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এবারও আদ্র আশানুরূপ কোনো উত্তর দেয়নি, শুধু হু হা করেছে। এই জিনিসটা নিপুণের কাছে বেশ বিরক্ত লাগলো। তাছাড়া আদ্রের সবকিছুই ঠিক আছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে আদ্রকে দেখতে লাগলো। আবারও বড় সড়ো একটা ক্রাশ খেলো। শ্যামলা গায়ের রং, লাল গোলাপি আর কালো রঙের মিশ্রণে তৈরি ঠোঁট, কি সুন্দর চোখ, নাকটাও খাড়া। সব থেকে বড় বিষয় আদ্র ভাইয়ের চুলগুলা বাবরি কাট। আর কিছু না দেখে যদি কেউ শুধু এই চুল দেখবে, সেও ক্রাশ খাবে। যেমন করে একটু আগে ক্রাশ খেয়ে প্রেম সাগরে পড়েছে নিপুণ, এখনো ভেসেই চলেছে সেই প্রেম সাগরে। মাঝে মাঝে হাবুডুবুও খাচ্ছে কিছু। কি রে নিপু, কোথায় হারিয়ে গেলি? অনিমা শিকদারের কথায় নিপুণদের ধ্যান ভাঙল। আমতা আমতা করে বলল, আজকে এক্সট্রা ক্লাস আছে বড় মা, তাই তাড়াতাড়ি যেতে হবে। তাদের কথার মাঝে জেসমিন শিকদার টিফিন বক্স রেডি করে নিপুণের ব্যাগে ভরে দিলেন। আর কথা বাড়ালো না কেউ। নিপুণ চলে গেছে। বেশিরভাগ সময় শোয়েব তাকে দিয়ে আসে কলেজ পর্যন্ত, কিন্তু আজ শোয়েবকে ডাকেনি নিপুণ। বাড়ির গাড়িতেই চলে যাবে সে। আস্তে আস্তে নিচে নামছে শিকদার বাড়ির সবাই। ব্যস্ত পেয়ে সবাই নাস্তা করতে টেবিলে এসে বসেছে। বাড়ির বউয়েরা খাবার পরিবেশন করছে। তখনই দোতলা থেকে নামতে দেখা যায় আদ্রকে। নিচে নেবেই নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে চারপাশে চোখ বুলালো। না, একটা চেয়ার এখনো ফাঁকা। সিঁড়ির দিকে একবার তাকালো। সে কিছু বলবে তার আগে জুবাই শিকদার বলে ওঠে, নিপু, মা কোথায়? তখন অনিমা শিকদার জবাব দেন, তার নাকি আজকে এক্সট্রা ক্লাস আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। আর কেউ কোনো কথা বলল না। যে যার মতো খাচ্ছে, শুধু থেমে গেছে একটি হাত। নিপুণ কলেজে এসে চারপাশে চোখ পালালো। তারপর সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে সামনে এগিয়ে এলো। গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই ঠিক বলেছিস আমার জানেমান। আদ্র ভাইকে তোফাইল্লার কথা বলাতে এক থাপ্পড়ে আমার মগজ উল্টিয়ে ফেলেছে। রূপা এতক্ষণ নিপুণের কথাগুলো শুনলো, তারপর নিচেই বলল, দেখলি তো, তুই তো আমার কথা শুনিস না। আমি তোকে বললাম এমন করে তুই তোফাইলার কথা বলিস না। আদ্র ভাই তোকে ভালোবাসুক আর না বাসুক, নিজের বাড়ির মেয়ে সম্পর্কে এমন ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে বল? ছাড়ি সব। এত তাড়াতাড়ি এসেছিস, এখন আবার কথা বলে দেরি করে ফেলছিস। চল ক্লাসে গিয়ে কথা বলি। এই বলে টানতে টানতে ক্লাসে নিয়ে গেল নিপুণকে। রূপা হলো নিপুণের বেস্ট ফ্রেন্ড। সেই ক্লাস 7-এ নিপুণের সাথে দেখা রূপার। ক্লাস 7-এ অন্য স্কুল থেকে বদলি হয়ে এসেছিল রূপা। রূপার ভালো ব্যবহার দেখে নিপুণ নিজে যেয়ে রূপার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তাদের বন্ধুত্ব এখনো টিকে আছে। তারা মূলত দুজনের সাথে সব ধরনের কথা শেয়ার করে। সময় চলছে এক এক করে, ক্লাস সব শেষ হচ্ছে। লাস্ট ক্লাস চলছে এখন। দরজায় কাউকে দেখে সবাই তাকালো সেদিকে। হ্যাঁ, পিয়ন এসেছে। এসেই চলে গেছে ক্লাস টিচারের কাছে। তাদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলল। তখনই নিপুণ রূপাকে ফিসফিস করে বলতে থাকে, দেখে মনে হয় যেন স্বামী স্ত্রীর সংসার নিয়ে আলোচনা করছে। আসলো নিপুণ আস্তে করে বললেও আশেপাশের স্টুডেন্টরা তার কথা শুনতে পেয়েছে। তারাও সশব্দে হেসে উঠল। এতে করে টিচার একবার স্টুডেন্ট থেকে তাকিয়ে চোখ রাঙানো পরপরই গম্ভীর কণ্ঠে বলে উঠল, সাইলেন্ট প্লিজ স্টুডেন্ট। তোমাদের মধ্যে তোফায়েল আহমেদকে, তার সাথে কেউ দেখা করতে এসেছে। ব্যাগ নিয়ে একেবারে চলে যাও। প্রধান শিক্ষকের কাছ থেকে তোমার ছুটি মঞ্জুর করেছে। শিক্ষকের কথায় তোফায়েল ব্যাগ নিয়ে চলে গেল। ক্লাসগুলো শেষ, ছুটির ঘন্টা বেজে গেছে। যে যার মতো ব্যাগ গুছিয়ে বাহিরে বের হচ্ছে। ঠিক তখনই নিপুণের ক্লাসের এক মেয়ে এসে নিপুণকে বলল, কি রে নিপুণ, তোর আদ্র ভাইয়াকে দেখলাম তোফায়েলের সাথে, কিছু ঝামেলা হয়েছে নাকি? তোর আদ্র ভাই নাকি প্রধান শিক্ষকের কাছে যে তাফাইলের ছুটির ব্যবস্থা করেছে। অপর একটি মেয়ে বলল। নিপুণ কি বলবে, সে তো অবাকের চরম পর্যায়ে। আদ্র ভাই এসেছিল তোফায়েলের খোঁজে? তোফায়েলকে মারবে নাকি? না, এই লোকে বিশ্বাস করা যায় না। মারলেও মারতে পারে। ভয়ে ঘামতে শুরু করলো সে। মেয়েগুলোর সাথে কথা বলছে রূপা। কথা শেষ করে নিচে নামলো। সাথে অবশ্য নিপুণ আছে। সে সব কথা শুনেছে। মাঠে আসতেই দেখতে পায় নিপুণের গাড়ি এসেছে। গাড়িতে উঠে পড়লো নিপুণ ও রূপা। আসার সময় একসাথে না আসলেও স্কুল থেকে যাওয়ার সময় একসাথেই যাওয়া হয়। গাড়িতে বসে রূপা নিপুণকে সান্ত্বনা দিতে লাগলো। রূপার বাড়ি আগে হওয়ায় রূপা আগে নেমে যায়। রূপা নিপুণের কাঁধে হাত রেখে বলল, চিন্তা না করতে, সব ঠিক হয়ে যাবে।
এই বলে রূপা নেমে গেল। নিপুণ চলে গেল নিজের গন্তব্যে। বিকাল 5টা। নিপুণ এসে যে রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। তার মা চিল্লিয়ে যাচ্ছে। দরজাটা ঠাস করে খুলে গেল। নিপুণ ভাবলো আদ্র ভাই এলো বুঝি। না, তার আশায় জল ঢেলে তার মা দাঁড়িয়ে আছে এক থালা খাবার নিয়ে। বলি আমি যে এতক্ষণ খাবার খেতে ডাকছি, কোথায় ছিলি তুই? তোরা কি আমায় এক দণ্ড শান্তিতে থাকতে দিবি না? যেমন হয়েছিস তুই তেমন হয়েছে তোর ভাই। আমার হাড় মাস খালি করে দিলি তোরা দুই ভাই বোন মিলে। নিপুণ আর চোখে তার মায়ের মুখের দিকে চাইল। তার মা যখন রেগে যায় তখনই এসব বলে, আর তার 14 গোষ্ঠীর পেন্ডি চটকে রেখে দেয়। তাই সে বেশি কথা বাড়ালো না। মায়ের দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও আম্মু। আখি শিকদারও আর কিছু বলল না। ভেবেছে মেয়ে বোধহয় সত্যি আজ ক্লান্ত। তাই খাবার নিয়ে খাটে বসলো, বলল, আয়। খাবার প্লেটে ভাতের সাথে কলিজা ভুনা দেখে খিদেটা আরো বেড়ে গেছে। তাই কিছুক্ষণের মধ্যে প্লেটের সবগুলো ভাত সাবার করে ফেললো। আখি শিকদারও মেয়ের খাওয়া দেখে খুশি হয়ে গেল, চলে গেল। যাওয়ার আগে বলে গেল বেশি করে পানি খেতে। যেদিন বোধহয় বেশি টেনশন থাকে সেদিন বোধহয় সময় যায় না। নিপুণের বেলায়ও এমনই হলো। সময় যেন যাচ্ছে না। নিচ থেকে নিপুণকে ডেকে যাচ্ছে অনিমা শিকদার। নিচে যেতে অনিমা শিকদার নিপুণকে বলল, নিপুণ, সোহাইবকে একটু আদ্রকে কল করে জিজ্ঞাসা করতে বলতো আজকে আদ্র একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কিনা। আমি বলেছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। কতদিন আমরা একসাথে ডিনার করি না বলতো। তাড়াতাড়ি আসতে বললে তার নাকি কাজ আছে। তুই একটু সোহাইবকে কল করে জিজ্ঞাসা করতে বল না মা। আমি তো বলেছি আসতে, সে কি আসবে না কি আসবে না শুধু এইটুকুই জিজ্ঞেস করতে হবে। নিপুণ সোহাইব আর রুমের দিকে তাকিয়ে বলল, সোহাইব ভাই যদি এখন ধমক দেয় বড় মা? কিচ্ছু হবে না, যা তুই সোহাইবকে বল আমি বলেছি, তাহলে আর ধমক দিবে না, যা। আচ্ছা। বলে নিপুণ পা বাড়ালো তার ভাইয়ের রুমের দিকে। 2বার নক করার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। মনে মনে বলে উঠল, না, তার ভাই তো এমন না। অফিস থেকে আদ্র ভাই দেরিতে আসলেও তার ভাই সন্ধ্যার সময় চলে আসে। কিছু না ভেবে সে রুমে ঢুকে পড়লো। কেউ নেই। যে পেছন ফিরে অমনি কিছু একটা সাথে বাড়ি খেলো, উফ বলে কপাল চেপে ধরলো। উপরের দিকে তাকিয়ে দেখলো তার ভাই। চোখ মুখ কুচকে প্রশ্ন করলো, কি খাও তুমি? লোহার মতো শরীর, বাড়ি খেয়ে আমার কপাল ফেটে যাওয়ার যোগ্য। নিপুণের কথায় পাত্তা না দিয়ে সোয়াব বলতে লাগলো, আমি যাই খাই, তোর মতো গাদা গাদা খাবার খাই না। তুই তো এত গাদা গাদা খাবার খেয়ে হাড্ডি মন্ত্রীর খাতায় নাম লিখিয়ে রেখেছিস। আমি কি তাতে কিছু বলেছিস? বলিনি তো। তাহলে তুই কেন বলছিস? বেশি পেঁচাল না পেরে আমার রুমে কেন এসেছিস সেটা বল। কোনো দরকারি কাজ না থাকলে বিদায় হয় এখান থেকে। সোয়াবের কথায় তেতে উঠল নিপুণ। এইভাবে তাকে অপমান করলো, আবার খাওয়া নিয়ে খোটাও দিল। রাগ দমন করে নিপুণ মনে মনে বলে উঠল, না, রাগ প্রকাশ করা যাবে না, সংযত থাকতে হবে। শত হলেও বড় ভাই। তাই আস্তে করে বলল, আমি নিজে ইচ্ছায় আসিনি, এসেছি একটা দরকারে। বড় মা বলেছে আদ্র ভাইকে একটা কল দিতে। তুমি কল দিয়ে একটু জিজ্ঞাসা করবে যে আদ্র ভাই কখন আসবে। সোয়াব শান্ত চোখে বোনের দিকে তাকালো। বিরক্তিতে বলে উঠল, তুই কল দে। তোর কাছে মোবাইল থাকা সত্ত্বেও আমার কাছে এসেছিস কেন? তোর মোবাইল কই? নিপুণ আমতা আমতা করে বলে উঠল, আমি কল দিতাম, কিন্তু আমার মোবাইলটা ওই দিন পানিতে পড়ে স্পিকার খারাপ হয়ে গেছে। কথার আওয়াজ আসে না, গড়গড় গড়গড় করে। নাই, তাই তোমার কাছে এসেছি। আর বড় মাও বলেছে তোমার কাছে যেতে। সোহেব বলল যে, ভাইয়ের কাজের চাপ একটু বেশি, কল ধরে কিনা সন্দেহ আছে, তাও দিচ্ছি। বলেই কল দিয়ে দিল। রিং হচ্ছে কিন্তু ধরছে না। নিপুণ আরেকবার কল দেওয়ার জন্য তাড়া দিচ্ছে সোহেবকে। এবারেও রিং হলো কিন্তু ধরলো না। বাধ্য হয়ে নিপুণ চলে গেল নিজের ঘরে। যাওয়ার আগে বড় মাকে বলে গেল, তোমার ছেলে কল ধরেনি। ঘরে গিয়ে দরজা আটকে হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। না, আজকে পড়া হবে না। অপরদিকে কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল দেখে মুস্কি হাসলো সোহেব। সোহেব মুস্কি হেসে কল রিসিভ করতে অপর পাশ থেকে কথা ভেসে এলো, তোর বোন আমার টেস্ট নিচ্ছিল রে সোহাইব। অনেক চালাক হয়ে গেছে তোর বোন। বলেই একটু পিছলে হাসলো আদ্র। ভাই, তুমি তো তোফাইলকে নিয়ে গেছিলা তাই না? বেটাকে মুখ খুলেছে? কিছু বলেছে কি? কথাটা বলে থামলো সোহেব। আরে তেমন কিছু না। তোফায়েলের পেট থেকে আগাগোড়া সব বের করেছি আমি। ও খারাপ ছেলে নয় সোহাইব, তবে একটা ভুল করেছে ও। কথাটা বলে একটু থামলো আদ্র। ফের বলে উঠল, সোহাইব তোর বোনকে তোফায়েল প্রপোজ করেছিল।
কথাটা বলার সময় নিঃশ্বাসটা একটু ভারী হয়ে এলো। কি মনে হয়? সোহেব মনোযোগ দিয়ে কথা শুনছে। তোফায়েলের উপর ভীষণ রাগ হচ্ছে তার। বোনটা তো 1 নম্বরে গাধা। তোফায়েলের সাথে ফুচকা খেতে যাওয়ার কি ছিল? তাহলে কি ফুচকা খেতে গিয়ে নিপুণকে প্রপোজ করেছে তোফায়েল? আর কিছু ভাবতে পারলো না সে। কণ্ঠ খাদে নামিয়ে আড্ডুকে জিজ্ঞেস করলো, নিপুণ কি হয়েছে? রাজি হয়ে গেছে নাকি? আড্ডু বোধহয় একটু বিরক্ত হলো সোহেবের কথায়। মুখ থেকে সূচক শব্দ বের করে বলে উঠল, এই, তুই তোর বোনকে চিনিস? তুই জানিস না নিপুণ কেমন? গত 2টা বছর হন্য হয়ে আমার পিছনে পড়ে আছে। আমি ওকে পাত্তা দিচ্ছি না তাও। আর ও কি না তোফায়েলের প্রপোজ অ্যাকসেপ্ট করবে? তুই এটা ভাবতেও পারলি? সোহেব আড্ডের কথা শুনছিল, হঠাৎ করে বলে উঠল, এসব কথা বাদ দাও ভাই, নিপুণ কি বললো সেটা বলো। আড্ডু বোধহয় আরেকটু বিরক্ত হলো। সে জানে সোহেবের ধৈর্য একটু কম, সব কাজে তাড়াহুড়া করে। মুখ দিয়ে আবার সেই বিরক্তিকর শব্দটি বের করে ফেললো। এত অধৈর্য হলে তোকে কিভাবে বলবো সোহাইব? কোনো কথা শোনার জন্য তো মানুষের একটু ধৈর্য প্রয়োজন হয়। তোর সেই ধৈর্যটা কি আছে? সোহেব দুটো বড় বড় নিঃশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আচ্ছা শুনছি, বলো। আড্ডু সোহেবের কথায় আর বিরক্তি করলো না। তোর বোনকে তোফায়েল প্রপোজ করেছিল, কিন্তু তোর বোন তোফায়েলকে সোজা না করে দেয় আর বলেছে তার সাথে নাকি তার আর্দ্র ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। সব থেকে বড় কথা, তোর বোন নাকি সেদিন আমার পাঠানো লোককে দেখেই তোফায়েলের সাথে ফুচকা খেতে গিয়েছিল, যাতে আমাকে জেলাস করাতে পারে। একটু মুস্কি হেসে আড্ডু বলল, ভাবতে পারছিস তোর বোন কি লেভেলের চালাক হচ্ছে? আমার পাঠানো লোককে দেখেই চিনে ফেলেছে, আবার আমাকে জেলাস করানোর জন্য এত কিছু করেছে। সোহেব তখন নিজেকে বাহবা দিতে দিতে বলে উঠল, দেখতে হবে তো এটা কার বোন। বুদ্ধি কি আর ঘটে কমে আছে নাকি? আমার মতোই হয়েছে বুদ্ধি। বলেই হেসে দেয় সে। অপর পাশ থেকে আড্ডু হাসলো কিনা তা বুঝতে পারল না সোহেব। তখনই ফোনের ওই পাশ থেকে আড্ডের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তো তুই কি কারণে আমাকে 2বার কল দিয়েছিলি? কোনো বিশেষ কারণ আছে কি? সোহেব যেন ভেবাচাকা খেয়ে গেল। এই তো এখন কত সুন্দর করে কথা বলল, হঠাৎ করে আবার কি হয়ে গেল? কিরে বল, চুপ করে আছিস কেন? আসলে ভাই, নিপুণ কল দিতে এসেছিল। বড় মা নাকি বলছিল তুমি তাড়াতাড়ি আসার জন্য। এর বেশি আমি কিছু জানি না। অপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না। কল কেটে দিল কি? হ্যাঁ, কেটেই দিয়েছে। সোহেব কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে তা চার্জে পুড়ে দিল। তার ভাইকে বোঝা বড়ই দায়। অফিসের কিছু ফাইল নিয়ে বসলো সে। এগুলো শেষ করে তবেই উঠবে, কোনো ক্রমেই না। নিজের ঘরে হাত পা মেলে শুয়ে আছে নিপুণ। আজ পড়ালেখা সব চাঙ্গে, কিছু ভালো লাগছে না তার। আড্ডু ভাই কি তাকে ভালোবাসে না নাকি বাসে না, এই চিন্তায় তার পড়ালেখা খাওয়া দাওয়া সব আসমানে উঠে গেছে। উফ, আর ভাবতে পারছি না, মাথাটা ফেটে যাচ্ছে, পাগল হয়ে যাব আমি। এই বলে শোয়া থেকে উঠে বসলো নিপুণ। কলেজ থেকে এসে তোফায়েল নাম্বারেও কল দিয়েছিল নিপুণ। প্রথমে কল ধরেনি, পরের বার ধরেছে, কিন্তু কথার আওয়াজ আসেনি। 5 মিনিট ধরে সে বকবক করেছে, তারপর ঠুস করে কেটে দিল। আর কলই ঢুকেনি তোফায়েলের নাম্বারে। উফ, এই এক বেটাকে ভালোবেসে তার জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে, কিন্তু সে বেটা তো তাকে পাত্তাই দিচ্ছে না। নিজের মনে বিড়বিড় করতে থাকে নিপুণ। আপনি এত সুন্দর হলেন কেন আদ্র ভাই? একটু কম সুন্দর হলে তো আমি আর আপনার প্রেমে পড়তাম না। সুন্দর হলেন তো হলেন, আবার বড় আব্বুর ছেলে হয়েই আপনাকে জন্ম নিতে হলো। নিপুণ ডুব দিল তার কল্পনায়। দেশে আসার পর যখন প্রথম আদ্র ভাইকে দেখেছিল, তখনই আদ্র ভাইকে মনে ধরেছে এই ষোড়শীর। বেশি লম্বা ছেলে, নিপুণের বরাবর অপছন্দের, কিন্তু আদ্র ভাই যেন সেদিক থেকে পারফেক্ট। 5 ফুট 8 বা 9 হবে উচ্চতা, শ্যামবর্ণের গায়ের রং, বাবরি চুল, কালচে আর গোলাপের সংমিশ্রণের ঠোঁট, চোখগুলো যেন নেকড়ের মতো, ধারালো চোয়াল, কথা বলার স্টাইল, সবকিছু যেন পারফেক্ট। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আদ্র ভাইয়ের গায়ের পারফিউমের ঘ্রাণ। যে মেয়ের পাশ দিয়ে যাবে সে যেন মাতাল হয়ে যাবে এই ঘ্রাণে। তাই তো সে লুকিয়ে চুরিয়ে পারফিউমের নামটা জেনেছিল, কিনবে বলে ঠিকও করেছিল। যেই না দাম শুনেছে, কিনা তো দূর, এটা সে স্বপ্নেও আনতে চায় না। তার মনে আছে আড্ডির ঘরে গিয়ে পারফিউমের বোতলের ছবি তুলে এনেছিল। ঘরে এসে দরজা ভিড়িয়ে মোবাইল নিয়ে সোজা গুগলে চলে গিয়েছিল। গোটা গোটা অক্ষরে লিখেছিল, স্ট্রং উইথ ইউ, অ্যাবসলিউটলি প্রাইস। যখন সে প্রাইস দেখলো, তার মাথা ঘুরে যাওয়ার উপায় হয়েছিল। 18,000 টাকা। লাইক সিরিয়াসলি? এত দামি পারফিউম কে ব্যবহার করে? আর জীবনে এই পারফিউমের নাম নেয়নি সে। আড্ডু ভাইয়ের কাছে গিয়ে দিতে চায়নি কোনো সময় চেরাগ। যদি ধমক মেরে দেয়, ভাবনার মধ্যে জল পড়লো। কর্কশ কণ্ঠে মোবাইলটা বেজে চলেছে তার। কিছুটা বিরক্ত হলো সে। কেটে গেল প্রথমে মোবাইলটা। টেবিলের উপরে রেখে এসেছে মোবাইল। খাট থেকে নামতে ইচ্ছে করছে না, আবার বাজছে মোবাইল। উফ, বিরক্তিকর বলে খাট থেকে নেমে যেই মোবাইলটা হাতে নিল, অমনি মোবাইলের স্ক্রিনে নাম্বারটা দেখে তার পেট মোচড় দিয়ে উঠল।
হ্যাঁ, আদ্র কল করেছে। হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে নিপুণের। কাপা কাপা হাতে কল রিসিভ করতেই ধমকে উঠল আদ্র। কোথায় থাকিস রে তুই নিপু? কল করলে ধরতে পারিস না, মোবাইল তো ঠিকই হাতে নিয়ে বসে আছিস। কল রিসিভ করলে কি তোর হাত খসে যাবে? নিপুণ কাঁপছে, পেটের মধ্যে গুড়গুড় করছে। কি বলবে সে? আসলে আদ্র ভাই মোবাইলটা হাতে ছিল না। আদ্র চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। নিপুণকে খোঁচা মেরে বলল, তা তোর নাকি কার সাথে বিয়ে ঠিক হয়ে আছে? শেষ, সব শেষ। পেটের মধ্যে যেন আরেকটু মোচড় দিয়ে উঠল নিপুণের। কি বলবে? এই কথার সাপেক্ষে কি কোনো কথা বলা যায়? কিরে চুপ করে আছিস কেন? বোবা হয়ে গেলি নাকি? নিপুণ তখনও চুপ। মিনমিনিয়ে বলে, ভালো আদ্র ভাই, আমার পেটে ব্যথা করছে, মনে হয় ওয়াশরুমে যেতে হবে। কলটা কেটে দিল। উফ, এবার যেন একটু শান্তি। রাতের খাবার সবাই একসাথেই খায়। বেশিরভাগ সময় আদ্র থাকে না। খাবারের পাট চুকিয়ে সবাই যে যার রুমে চলে গেছে। যাওয়ার আগে টেবিলে আদ্রের খাবার ঢাকনা দিয়ে রেখে গেছে। সে এসে নিজে নিজে খেয়ে গুছিয়ে রাখবে। নিপুণ চলে গেছে তার রুমে। দরজাটা ভিড়িয়ে দিল। ঘুমানোর সময় কখনো দরজা লাগায় না সে। ভূতে প্রচুর ভয় তার। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। রাত তখন প্রায় 12টা। আদ্র এসেছে। ঘরে ঢোকার সময় দেখতে পেল টেবিলে খাবার রাখা। চলে গেল নিচের রুমে। আগে ফ্রেশ হবে, পরে খাবার। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে এলো। আদ্র একা একা খাবার খাচ্ছে। একা একা আর কত? একা একা খেতে খেতে ভালো লাগছে না। নিপুণ থাকলে ভালো হতো কোথায়। নিপুণের কথা মাথায় আসতে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। খাবার শেষ করে সব গুছিয়ে উপরে গেল। বাড়ির বড়রা সবাই নিচতলায় থাকে। দোতলায় বাম দিকের ঘর থাকে আদ্র। ডান দিকে দুটি কক্ষ। প্রথমটিকে থাকে সোহেব, পরেরটিতে থাকে নিপুণ। উপরে উঠে আদ্র নিজের রুমে না গিয়ে ডান দিকে শেষ কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ভিড়ানো। আস্তে করে ঢুকে পড়লো সেই কক্ষে। নিপুণ ঘুমাচ্ছে। কাঁথাটা গায়ে নেই। একটা পা ঝুলে আছে, আর একটা পা খাটে। মুখটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে। আদ্র একটু হাসলো। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ ঘুম কুমারী? ঘুমাও। যেদিন তুমি আমার হবে সেদিন থেকে তোমার ঘুম আমি নিষিদ্ধ করব। মুস্কি হাসলো আদ্র। পাটা খাটে তুলে দিয়ে কথাটা টেনে দিল বুক পর্যন্ত। মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলো নিপুণের কক্ষ থেকে। তারপর চলে গেল নিচের কক্ষে। ঘুমানো প্রয়োজন। আজ শুক্রবার, সবাই একসাথে নাস্তা করবে আজ। সকাল সকাল শিকদার বাড়ির 3 বউ মিলে নাস্তা তৈরি করতে ব্যস্ত। একজন পরোটা বানিয়ে হটপটে ঢুকাচ্ছেন, তো আরেকজন সবজি রেডি করছেন। অনিমা শিকদার চা বসিয়েছেন। তার চা এ বাড়িতে ফেমাস। নিপুণ ঘুম থেকে উঠে সবার পেছনে লেগেছে। রান্নাঘরে এসে বকবক করে চলেছে। তার মা আখি শিকদার তার উপর বিরক্ত। তুই চুপ করবি নিপুণ? কেমন করে আমি এই মেয়েকে পেটে ধরলাম? এত বাচাল তুই হলি কি করে? শান্তিতে নাস্তাটা তৈরি করতে দে আমাদের। চুপসে গেল নিপুণের মুখখানা। একটু থেমে অনিমা শিকদারের মুখের পানে চাইলো। আস্তে আস্তে গিয়ে অনিমা শিকদারকে জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাদের বিরক্ত করছি বড় মা? না মা, মোটেই না। আমার তো তোর কথা শুনতে ভালো লাগছে। যা সবাইকে ঘুম থেকে উঠা। বলে অনিমা শিকদার চা বানানোতে মনোযোগ দিলেন। সবাই তো উঠে গেছে বড় মা, শুধু আদ্র ভাই ওঠেনি। তো যা আদ্রকে জড়িয়ে দে। নিপুণ যেন একটু খুশি হলো। তাকে আর এখানে পাইকে। এক দৌড়ে চলে গেল আদ্রের রুমের সামনে। প্রথমে নক করলো, কোনো সারা শব্দ এলো না। আস্তে আস্তে দরজা ঠেলে ঢুকে পড়লো আদ্রের রুমে। বিছানায় খালি গিয়ে উপর হয়ে শুয়ে আছে আদ্র। গায়ে কম্বল নেই, একটা হাফ প্যান্ট পরনে। হাঁটুর নিচের অংশ দেখা যাচ্ছে। এক রাশ লজ্জা ঘিরে ধরল নিপুণকে। এভাবে কেউ ঘুমায়? অর্ধেক উলঙ্গ হয়ে সামনে এগিয়ে গেল সে। যত সামনে যাচ্ছে ততই বুকের একপাশের যন্ত্রটা ড্রিপ ড্রিপ আওয়াজ করছে। এগিয়ে যেতে যেতে একদম আদ্রের সামনে চলে এসেছে। তখনই নজর গেল আদ্রের পিঠে। শুকনো ঢোক গিলল নিপুণ। আদ্র ভাইয়ের পিঠে জন্ম দাগটা কি আকর্ষণীয়। একদম কালো নয় দাগটা, নীলের মধ্যে লালেরও একটা আভাস আছে। একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তার। যেই না জন্ম দাগটাতে স্পর্শ করবে ঠিক তখনই। যেই না নিপুণ আদ্রের পিঠের জন্ম দাগটাতে স্পর্শ করলো ঠিক তখনই আদ্র নিপুণের হাতটা মুচড়ে ধরলো। কলিজার পানি শুকিয়ে গেল নিপুণের। এবার কি হবে? আদ্র কি তাকে থাপ্পড় মারবে? সূক্ষ্ম চোখে আদ্র তাকিয়ে আছে, দৃষ্টি একদম স্থির। ঘুমের গলায় প্রশ্ন করলো, তুই আমার ঘরে কেন এসেছিস? মুচড়ামুচড়ি করে শুরু করেছে নিপুণ। আদ্র ভাই ছাড়ুন, আমি হাতে ব্যথা পাচ্ছি। কথাটা বোধহয় আদ্র কানে নিল না। আর একটু জোরে চেপে ধরলো হাতটা। চোখ টলমল করছে নিপুণের। এক্ষুনি কেঁদে দিবে। কাঁদো কাঁদো হয়ে আকতি মিনতি করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। আদ্র সেদিকে পাত্তা দিল না। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার অনুমতি ছাড়া তুই আমার ঘরে কেন এসেছিস? নিপুণ কিছু বলছে না, শুধু ব্যথার চোটে চোখে জল ফেলছে। নিপুণ এমন কাণ্ডে বেশ বিরক্ত হলো আদ্র। মুখ দিয়ে চশচক আওয়াজ করলো, কি হলো বল, কেন এসেছিস তুই এই ঘরে? নিপুণ ফুফিয়ে বলে উঠল,
আর আসবো না আদ্র ভাই, সত্যি বলছি আর আসবো না। বড় মা পাঠিয়েছিল তাই এসেছি, আপনাকে জাগিয়ে দিতে বলেছিল। সত্যি বলছি, ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। আলগা হলো আদ্রের হাত। কিছু বলতে উদ্যত হলে এক ছুট দেয় নিপুণ। সোজা খাবার টেবিলের কাছে এসেই থামে। নিপুণকে দৌড়াতে দেখে অনিমা শিকদার বলেন, কি রে, তুই দৌড়াচ্ছিস কেন? তোকে না পাঠালাম আদ্রকে জাগিয়ে দিতে? ভাইয়ের রুমে গিয়ে দেখ, অঘটন ঘটিয়েছে, তাই ভাই তাড়া করছে। বলতে বলতে নিচে নামলো সোহেব। এসে নিজের বরদাকৃত চেয়ারে বসে পড়ল। যে যার কাজে মন দিল। ছোটদের কথায় তাদের কোনো কাজ নেই। নিপুণ কৌশলে ভাইয়ের কাছে গিয়ে প্লেটে পরোটা সবজি তুলে দিতে লাগলো। সোহেব মুচকি হাসলো। শুক্রবারের এটা নিপুণের ডিউটি। সোহেবের নাস্তা বেড়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, বিনিময়ে কচকচে 200 টাকা হাতিয়ে নেয় সোহেবের থেকে। সোহেবকে নাস্তা বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ল নিপুণ। আস্তে আস্তে সবাই নাস্তার টেবিলে এসে পড়ল। নিপুণের সামনের চেয়ারটা এখনো ফাঁকা। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নিপুণ আর চোখে বারে বারে সিঁড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ নিপুণের মুখটা হা হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে আড্ডু নামছে। কি সুন্দর লাগছে আড্ডু ভাইকে। ব্রাউন কালারের একটা জগার্স আর কালো শার্ট। আহা, কি সেই রূপ! আচ্ছা, আড্ডু ভাই কি জানে তার এই রূপে বারে বারে হারায় নিপুণ? চেয়ার টান দেওয়াতে নিপুণের ধ্যান ভগ্ন হলো। আড্ডু এতক্ষণে তার চেয়ারে বসে পড়েছে। আখি শিকদার তার নাস্তার প্লেট রেডি করে দিচ্ছে। তখনই নিপুণ বলল, মা, আমাকে একটু সবজি দাও। পারবো না, নিজে নিয়ে খা। হাত নেই তোর, নিতে পারিস না তুই? অপমানে নিপুণের মুখে অন্ধকার নেমে আসলো। কই, আড্ডু ভাইকে তো কি সুন্দর করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে তার মা। এমন একদিন আসবে সবাই আমাকে সেধে সেধে খাওয়াবে। ও কি কথা বলছিস তুই আখি? মেয়েটা তোর কাছে তরকারি চাইলো, তুই এমন করে কেন বলছিস? নে মা, আমি তোকে দিয়ে দিচ্ছি। বলেই নিপুণের দিকে গেল অনিমা শিকদার। তরকারি বেড়ে দিয়ে জুবায়ের শিকদারের পাশে গিয়ে দাঁড়ালেন। জুবায়ের শিকদার তার ছেলের পানে চাইলেন। নিজের দিকে তাকিয়ে খাচ্ছে আড্ডু। চারপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই আড্ডুর। অথচ তিনি জানেন তার ছেলে সব পর্যবেক্ষণ করছে। আড্ডুকে তিনি হাড়ে হাড়ে চিনেন। সেই 8 বছর আগের কথা ভেবেই তিনি সবার অগোচরে ঢোক গিললেন। কি ভয়ঙ্কর! আড্ডু খাবার খাওয়া থামিয়ে সবার দিকে এক নজর তাকালেন। জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে ছোট চাচু। জুবায়ের শিকদার চমকে উঠলেন। না জানি কি বলে ওঠে ছেলেটা। আমতা করে বললেন, কথা পরে হবে, আগে খাওয়া শেষ করো। আড্ডু তার বাবার দিকে এক পলক চাইল। পরপরই জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলল, ছোট চাচু, নিপুণের ব্যাপারে। খাওয়া বন্ধ হয়ে গেল জুবায়ের শিকদার ও নিপুণের। নিপুণ খাওয়া থামিয়ে সবার দিকে তাকালো। সবাই আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। অকপটে নিপুণ বলে ওঠে, আমি কিছু করিনি, সত্যি বলছি। পরক্ষণে আদ্র বলে ওঠে, সারাদিন শুয়ে বসে থাকিস, আড্ডা দিস, কিছু করবি কখন? পড়ালেখাটাও তো ঠিক মতো করিস না। আদ্র থামলো, আবার বলে উঠল, ছোট চাচু, আমার মনে হয় নিপুণের পড়ালেখার ব্যাপারে তোমাদের আরো সতর্ক হওয়া উচিত। এই বছরটাই আছে প্রস্তুতি নেওয়ার জন্য। এইচএসসিতে জিপিএ 5 পাওয়া কিন্তু খুব টাফ। জুবায়ের শিকদার শান্তির নিঃশ্বাস ছাড়ল। সে যা ভাবছিল তা বলেনি। জুনায়েদ শিকদার বলল, আমিও কিছুদিন ধরে এটা লক্ষ্য করছি, চাচ্ছিলাম একটা টিউটর দিতে। যা ইচ্ছে দিতে পারো, পড়ালেখা নিজের কাছে। নিপুণকেও চেষ্টা করতে হবে। থামলো আদ্র। সবাই খাওয়া শেষ করলো। নিপুণ অনেকক্ষণ আগে চলে গেছে ঘরে। জুনায়েদ শিকদার নিজের রুমে গেছে। কিছু মেডিসিন নিতে হবে তার। জুবায়ের শিকদার বাগানে চেয়ারে বসে আছে। আদ্র বাগানে আসলো। চলে গেল তার বাবার কাছে। সোজা হয়ে দাঁড়ালো আদ্র। জুবায়ের শিকদার একবার তাকালো তার ছেলের দিকে। আদ্র একটু মুচকি হাসলো। মুখটা একটু সামনে নিয়ে বলল, ভয় নেই, তুমি যেটা ভাবছিলে সেটা বলিনি, তবে খুব শীঘ্রই বলবো। করুণ হাসলো আদ্র। চলে গেল নিজের গন্তব্যে। কেসে উঠল জুবায়ের শিকদার, মনে মনে বলল, এক নির্লজ্জের জন্ম দিয়েছি আমি। বেলা গড়িয়ে ধরণীতে সন্ধ্যা নামলো। আজ চট্টগ্রাম থেকে বাড়ি ফিরলেন জয়নাল শিকদার। ব্যবসার কাজে তাকে চট্টগ্রাম যেতে হয়েছিল। জয়নাল শিকদার বাড়িতে আসার সাথে সাথে হই হুল্লোড় পড়ে গেছে। বাড়িতে এসেই তিনি তার ছেলে মেয়ে, ভাইজি ভাইপোদের হাঁকডাক শুরু করলেন। ইভান ইভান নিপুণ দৌড়ে এসেছে। আদ্রাস সাহেব বাড়িতে নেই। শুক্রবার কিনা কোথায় গেছে আড্ডা দিতে। জয়নাল শিকদার গিফটের প্যাকেটগুলো এক এক করে দিচ্ছে। জেসমিন শিকদার একটু আগে শরবত দিয়ে গেছে তাকে। জয়নাল শিকদার চলে গেছে তার ঘরে। তার একটু বিশ্রামের প্রয়োজন। অনেকখানা পথ জার্নি করে এসেছে। ইভান আর ইভানের গিফট একই রকম আনে জয়নাল শিকদার। না হলে তার 2 ছেলে মেয়ে কামড়াকামড়ি করে। ইভান ও ইভা তাদের গিফট বক্স খুলে ফেলেছে। দুজনের একই রকম গিফট, 2টা ডলফিনের টেডি। দুজনই তাদের টেডি নিয়ে চলে গেছে নিজেদের রুমে।
যে যার রুমে চলে গেছে। নিপুণ এখনো ড্রয়িং রুমে বসে আছে, তার গিফট বক্স হাতে নিয়ে। বক্সটা সোফার উপরে রেখে রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এলো। সোফায় বসে তার বক্সটা খুলতে লাগলো। বক্স খুলতে বেরিয়ে এলো একটা খরগোশের টেডি। টেডিটা হাতে নিয়ে নিপুণ এক গাল হেসে ওঠে। তার কাকাই কি সুন্দর গিফট এনেছে তার জন্য। ওয়াও বলে একটা চুমু খেলো টেডিটার ঠোঁটে। দৌড়ে চলে গেল নিজের রুমে। বেচারি হয়তো জানলেও না তাকে এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল দরজায় দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ। নিজের রুমে এসে খাটের এক কোনায় টেডিটা সাজিয়ে রাখলো নিপুণ। তারপর চলে গেল পড়ার টেবিলে। আজকে একটু পড়তে হবে, অনেক পড়া জমে আছে। সবগুলো শেষ করে তবেই নতুন পড়া ধরতে হবে। রাত 9:30 আখি শিকদার এসেছেন নিপুণকে খাওয়ার জন্য ডাকতেন। সন্ধ্যা থেকে নিপুণ পড়েছে, এতেই তিনি খুশি। 9:30 বেজে গেছে, খাবার খেতে আয়। বলে থামলেন আখি শিকদার। আসছি। বলে বই খাতা গুছাতে লাগলেন। আখি শিকদার চলে গেছে নিচে। সবাই একসাথে খেতে বসেছে। আজকে শিকদার বাড়ির সবাই উপস্থিত টেবিলে। সবাই বসেছে খেতে। পরিবেশন করেছে শিকদার বাড়ির 3 বউ। খাওয়ার মাঝে মাঝে ব্যবসা নিয়ে কথা চলল। হঠাৎ জুনায়েদ শিকদার নিপুণের দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোমার প্রাইভেটের টিউটর আসবে, সন্ধ্যায় আসবে, আমি বলে রেখেছি। তুমিও প্রস্তুতি নিয়ে রেখো। নিপুণ ঘাড় কাত করে আচ্ছা বলল। তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেল। কপালে ভাঁজ পড়ল শুধু একজনের। তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। জুবাইর শিকদারও বুঝলো ছেলে কি বোঝাতে চাইছে। তিনিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে চলে গেল। আদ্র খাবার শেষ করে নিপুণের রুমে এলো। নিপুণ ওয়াশরুমে, তাই আদ্র নিপুণের খাটে বসলো। বসেই চোখ গেল সেই খরগোশের টেডিটার উপর। চোখ মুখ কুচকে নিল সে। হাতে নিয়ে টেডিটার ঠোঁট ছুঁয়ে বলতে লাগলো, তোর ভাগ্য খুবই ভালো, যা আমার পাওয়ার কথা ছিল তা তুই পেয়ে গেলি। কিঞ্চিত হাসলো আদ্র। নিপুণ আশ্রম থেকে বেরিয়ে নিজের খাটের উপর বসে থাকতে দেখে চমকে গেল। সে তো আর কিচ্ছু করেনি, তাহলে আবার আদ্র ভাই তার ঘরে আসলো কেন? আদ্র আওয়াজ পেতে পেছন ফিরে তাকায়, দেখে নিপুণ আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন স্টুপিড? আদ্র ভাই আপনি এখানে? আমি তো কিছু করিনি। বলে থামলো নিপুণ। যাতে কিছু করতে না পারিস সেজন্যই আসা। কাল থেকে নাকি নতুন টিউটর আসবে, তাই সাবধান বার্তা নিয়ে এলাম। আমি যদি টিচারের মুখ থেকে কোনো ধরনের অভিযোগ শুনি তাহলে কি হবে নিশ্চয়ই বলে দিতে হবে না? ঘুমিয়ে পড়, কাল তো আবার কলেজ আছে। বলেই চলে যেতে যেতে নেই আদ্র। আদ্র 2 কদম যেতেই পেছন থেকে নিপুণ ডেকে ওঠে। আদ্র ভাই। পা জোড়া থেমে যায় আদ্রের। পেছন না ফিরেই বলে, কি হয়েছে? আপনি মনে হয় ভুল করে আমার টেডিটা নিয়ে যাচ্ছেন। ভীতু গলায় বলল নিপুণ। আদ্র একবার নিজের হাতের দিকে তাকালো, নিপুণের দিকে ফিরে বলল, ভুলে নয়, এটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে যাচ্ছি। তোর কোনো সমস্যা? বলেই নিপুণের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে বেরিয়ে গেল নিপুণের কক্ষ থেকে। নিপুণ শুধু তাজ্জব নয়নে তাকিয়ে থাকলো সেদিকে। আজ সবার কাজ আছে, অফিস যাবে সবাই, তাই সকাল সকাল শিকদার বাড়ির বউরা নাস্তা রেডি করতে উঠে পড়ে লেগেছে। সবাই নাস্তার টেবিলে এসে পড়েছে। কেউ বা অধিক তাড়ায় হাঁক ডাক করছে। এক কেক দিয়ে কেউ পরাঠা ভাজাচ্ছে, অপর দিক দিয়ে কেউ টেবিলে পরিবেশন করে দিচ্ছে। নিপুণ ও সোয়েব নাস্তার টেবিলে রেডি হয়েই নেমেছে তারা। খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। নিপুণ খাওয়ার মাঝে মাঝে সিঁড়ির দিকে তাকাচ্ছে। আদ্র এখনো নামছে না। আজকে কি তাহলে আদ্রের মুখ না দেখেই কলেজ চলে যেতে হবে তাকে? অনিমা শিকদার নিপুণের প্লেটে আরেকটি পরোটা তুলে দিল। নিপুণ কিছু বলল না। পরোটা মুখে তুলে একবার সিঁড়ির দিকে তাকালো। তৎক্ষণাৎ গলায় পরোটা আটকে গেল। কাশতে লাগলো সে। পানির গ্লাসটা এগিয়ে দিল নিপুণের দিকে। বিরক্তির সুর টানলো সে। আর কত খাবি রে তুই নিপুণ? অলরেডি 3টে পরোটা খেয়ে ফেলেছিস। সোহেবের কথায় কষ্ট পেল নিপুণ। তার নিজের ভাই তাকে খাওয়ার খোটা দিল আজকে। হায় হায়, তাকেও এদিন দেখতে হলো। মাত্র 3টা পরোটাই তো খেয়েছে, তার জন্য আপন করে বলতে হবে? খাওয়ার গতি কমে গেল তার। আহ, কি হচ্ছে কি? নিপুণ খেয়েছে তো তোমার কি? এমন ধরনের মজা ওর সাথে আর কখনো করবে না। রাগ দেখিয়ে বললেন জুনায়েদ শিকদার। তার সাথে তাল মেলালো আখি শিকদার। বাড়ির কেউই বাদ গেল না সোহেবকে কথা শোনাতে। সোহেব একবার আদ্রের দিকে তাকালো। সে আগে থেকেই সোহেবের দিকে তাকিয়ে আছে। শান্ত চোখ, শান্ত মুখ। এটাই ভয় লাগে সোহেবের। শুকনো ঢোক গিলল সে। নিজের প্লেটের থেকে পরোটা তুলে নিপুণের প্লেটে দিয়ে ফিসলে হাসলো সে। বলল, আমি তো শুধু একটা মজা করছিলাম, তোমরা তো দেখি সবাই সিরিয়াস হয়ে গেছো। জুনায়েদ শিকদার বলল, মজা ঠিক আছে, কিন্তু খাওয়া নিয়ে মজা আর করবে না। তুমি যথেষ্ট বড় হয়েছে সোহেব। সোহেবও বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। জুবায়ের শিকদার হঠাৎ করে বলে, উঠলো, তুমি তো অফিসের কাজে আজকে সিলেট যাবে, তা কখন রওনা দিবে?
সোয়েব পানি খাচ্ছিল। পানির গ্লাসটা নিচে নামিয়ে এসে তাকালো তার বাবার পানে, বলল, এই তো এখনই রওনা দেব। নিপুণকে কলেজে উঠতে ছেড়ে দিই, তারপর আমি চলে যাব। জুনায়েদ শিকদার নাকচ করলেন তার কথাটা, বলল, নিপুণকে তোমার পৌঁছে দিতে হবে না, তুমি আর দেরি করো না, বেলা বাড়িয়ে লাভ নেই। সিলেট তো আর পথের মাথায় না যে তুমি এক ছুটে যাবে আর আসবে। তুমি বেরিয়ে পড়ো। কথা শেষ করে তিনি আড্ডের দিকে একবার তাকালেন, গলাটা একবার ছেড়ে নিলেন, তারপর বলল, তুমি কি ফ্রি আছো আদ্র? অফিসে যাওয়ার পথে নিপুণকে নামিয়ে দিতে পারবে কলেজে? নিপুণ যেন মনে মনে খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। কেউ কি তা দেখলো? আদ্র একবার নিপুণের দিকে চাইলো, তারপর জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই ছোট চাচু, আমি নিপুণকে পৌঁছে দেব। কথার মাঝখানে আদ্র আবার জুবাইর শিকদারের দিকেও তাকালো। জুবাইর কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। এদিকে তার ভাই, আরেকদিকে তার ছেলে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন। তার ভাই তো আর জানে না তার ছেলে সুইস হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে না, মানে ভাইপো হয়ে ঢুকে মেয়ের জামাই হয়ে বের হবে। আদ্র একবার নিপুণের দিকে চাইলো, তারপর বলে উঠল, তুই গিয়ে গাড়িতে ওঠ, আমি আসছি। বলেই নিজের ঘরের দিকে চলে গেল। নিপুণ চলে গেল আদ্রের গাড়িতে। নিপুণ দাঁড়িয়ে আছে আদ্র আসলে একসাথে গাড়িতে উঠবে বলে, কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আদ্রের আসার নাম নেই। বিরক্তিতে পেছনের দিকে চাইলে নিপুণ অমনি একটা বড় সড়ো ক্রাশ খেল নিপুণ। তার এই ছোট্ট তনুমান ভূমিকম্পের মধ্যে নড়ে চড়ে উঠল। কম্পিত হলো তার বক্ষ, হ্যাঁ হয়ে গেল দুটি ঠোঁট। সকালবেলা একবার দেখাতে তার গলায় পরোটা আটকে গেছে, এখন তো আবার সানগ্লাস পরে এসেছে। ব্ল্যাক কালারের গুর্খা প্যান্ট, নেভি ব্লু কালারের শার্ট, শার্টের উপরে আবার ব্ল্যাক কালারের ব্লেজার। এগুলো দেখেই তো সকালে গলায় পরাটা আটকে গিয়েছিল, এখন আবার সানগ্লাস লাগানোর দরকার কি ছিল? আড্ডু ভাই কি তাকে এই ছোট ছোট হার্ট অ্যাটাক দিয়ে মেরে ফেলতে চাইছে নাকি? নিপুণের এই আকাশকুসুম চিন্তার মাঝে আড্ডু সে নিপুণের চোখের সামনে তুড়ি বাজালো। কি হলো, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? করে করে গাড়িতে উঠাতে হবে তোকে? শুকনো ঢোক কিনল নিপুণ, গিয়ে ছটফট গাড়িতে উঠে পড়ল। আড্ডু গিয়ে ড্রাইভিং সিটে বসলো। দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে আড্ডু। নিপুণ চুপচাপ বসে আছে, আর চোখে বারবার আড্ডুর দিকে তাকাচ্ছে। নিপুণ ভাবছে আড্ডু ভাইকে কত সুন্দর লাগছে, ভাবতেই অবাক লাগছে এই আড্ডু ভাইকে সে ভালোবাসে। এই আড্ডু ভাই তার প্রেমিক পুরুষ, তার ভালোবাসা। মনে মনে বলে উঠল, আদ্র ভাই আমার পাশে থাকলেই হবে, আমি সব করতে পারবো, আদ্র ভাইকেও জয় করে নিতে পারবো। হাসলো নিপুণ, আনমনে বলে উঠল, আপনার উপস্থিতি এমন এক মহাকাব্যের প্রতিচ্ছবি যা জীবনকে নিরন্তর প্রেমের ব্যথায় বেঁধে রাখে, হৃদয়ের অন্তর্গত গহীনে দহন সৃষ্টি করে। হঠাৎ করে ব্রেক কষল আদ্র। নিপুণ চকিত হলো। তার ভাবনার মাঝে এক বালতি জল ফেলে দিল আদ্র। নিপুণ বিরক্তিতে চাইলো আদ্রের দিকে, মুখ দিয়ে চসূচক শব্দ করে বলে উঠল, কি ব্যাপার আদ্র ভাই, হঠাৎ এভাবে ব্রেক মারলেন কেন? এক্ষুনি তো আমার মাথাটা ফেটে যেত। আদ্র এখনো চুপ। কি হলো, কথা বলছেন না কেন? আদ্রের তীক্ষ্ণ দৃষ্টি কখনো নিপুণের দিকে, হঠাৎ করে বলে উঠল, নাম গাড়ি থেকে। কি আজব আদ্র ভাই, আব্বু বলেছে আমাকে কলেজে দিয়ে আসতে, আর আপনি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন। এরকম হলে আমাকে আপনি আনতে গেলেন কেন? আপনার তো দেখি কমন সেন্স আমার থেকেও কম। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারলো না নিপুণ, তার আগেই কানে এলো আদ্রের রাম ধমক। চুপ, এতক্ষণ ধরে বকে যাচ্ছিস, বেশি বুলি ফুটেছে মুখে তাই না? তাকিয়ে দেখ, তোর কলেজ এসে পড়েছি, আর এখন তোর থেকে আমাকে কমন সেন্স ধার নিতে হবে দেখছি। থামলো আদ্র, খুশির মুডটা নষ্ট করে দিল মাথা ঘোমটাটা। নিজেকে শান্ত রাখার জন্য লম্বা নিঃশ্বাস নিল আদ্র, চোখ বন্ধ তার। নিপুণ বাহিরে তাকালো, সত্যি কলেজের সামনে এসেই গাড়ি থেমেছে। একবার আদ্রের দিকে তাকালো নিপুণ, না, চোখ বন্ধ করে আছে আদ্র ভাই। রেগে আছে কি? অবশ্য রেগে থাকার কথা, অযথাই বকবক করলো এতক্ষণ। কাচুমাচু করে নিপুণ বলে উঠল, না সরি। আদ্র চোখ খুলে নিপুণের দিকে চাইলো, নিপুণ তার দিকেই তাকিয়ে আছে। নিপুণ আবার বলতে শুরু করলো, আদ্র ভাই, আসলে আমি খেয়াল করিনি, কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। ভাইয়ার সাথে আসতে তো আরো দেরি হয়, তাই। তা তুই খেয়াল করবি কি করে? সারাক্ষণ তো মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরতে থাকে। তাচ্ছিল্য করে বলল আদ্র, পরক্ষণেই আবার বলে উঠল, বাই দ্য ওয়ে, তুই কবি হলি কবে? তোর যে এই গুণ আছে জানতাম না তো। শুনে ফেললো না কি? আদ্রের দিকে চোরের মতো চাইলো নিপুণ। আমতা আমতা করে বলল, না
মানে ওই আর কি বলেই নেমে যেতে লাগলো। পেছন থেকে আদ্র হাত টেনে ধরলো নিপুণের। চকিত হলো নিপুণ। শান্ত কণ্ঠস্বর আদ্রের। আমি কি তোকে যেতে বলেছি? কণ্ঠে কি যেন একটা ছিল আদ্রের। নিপুণ ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ না। তাহলে চলে যাচ্ছিলি কেন? আমার কথা শেষ হলে তারপরে যাবি, বুঝতে পেরেছিস? নিপুণ উপর নিচ থেকে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। আদ্র আবার বলতে শুরু করেছে। দেখ নিপুণ, তুই যথেষ্ট বড় হয়েছিস, সবকিছুই বুঝিস। সামনে তোর এইচএসসি ফাইনাল। তোর এখন উচিত এই পরীক্ষাটা নিয়ে সিরিয়াস হওয়ার। আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই যা চাস তা তুই পাবি, কেউ তা নিয়ে যেতে পারবে না। তাই আমি চাই তুই এখন থেকে তোর মাথায় যাতে পড়া ছাড়া কিছু না ঘুরে। থামালো আদ্র। নিপুণ এখনো আদ্রের দিকে তাকিয়ে আছে। সে যে কথাগুলোর অর্থ বুঝেনি এমনটা না, যথেষ্ট বুঝে নিপুণ। কয়েক মাস পরে 19 বছর পড়বে, এইটুকু বুঝবে না সে? খুব ভালো করে বুঝেছে আদ্র কি বলতে চাইছে। তবে একটা কথা ভেবে খুব খুশি হলো নিপুণ। আদ্রের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো নিপুণ। হাসি যেন বন্ধই হচ্ছে না। সে আজকে একটা ক্লু পেয়েছে, সে আদ্র তাকে পছন্দ করে। মুখে হাসির রেখা টেনেই বলল, আমি আজ থেকে আরো বেশি করে পড়ালেখা করব আদ্র ভাই, কিন্তু আমি ওই জিনিসটা কি পাবো যেটা আমি মনে মনে চাই? আদ্র হাসলো। সে বুঝতে পেরেছে নিপুণ কিসের কথা বলছে। হাসিটা বোধহয় আর একটু চওড়া হলো। পাবি। আদ্রের শর্টকাট জবাব। নিপুণও খুশি হলো। ওকে, ডান বলে বেরিয়ে গেল গাড়ি থেকে। সাবধানে যাবেন বলে ছুটলো নিজের ক্লাস রুমের দিকে। আদ্র হাসলো, তাকিয়ে রইল নিপুণের দিকে যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়। তারপর সে চলে গেল নিজের অফিসে। নিপুণ ক্লাসে এসেই রূপার পাশে বসলো। আজ ভীষণ খুশি লাগছে তার। কিরে, আজ এত খুশি? নিপুণ রূপার দিকে তাকিয়ে বলল, আদ্র ভাই আজকে কলেজে দিয়ে গেছে। ও তাই আজ আমার জানেমান এত খুশি? নিপুণ এবার সিরিয়াসলি হয়ে বলল, দেখ রূপা, জানেমান পড়ে আছিস। স্যার এসে পড়বে ক্লাসে, আমাদের পড়ায় মনোযোগী হওয়া প্রয়োজন। বলেই পড়া রিসিভ দিতে লাগলো। রূপা ভেবাচাকা খেয়ে গেল। এই মেয়ের আজকে হলো কি? নিজেই পড়ালেখার কথা বলছে। এত সিরিয়াস হও কবে থেকে? মাথা চুলকালো রূপা। শোয়েব আজকে সিলেট গিয়েছে। সেখানকারই একটা হোটেলে উঠেছে সে। ব্যবসার কাজে যখন গিয়েছে 2-3 দিন থাকতে হবে। হোটেলে দাবি নিয়ে হাঁটছে সে। উদ্দেশ্য লিফটের কাছে যাওয়া। 4th তলায় রুম পেয়েছে। লিফট খালি এরকম সে লিফটে উঠে পড়েছে। অমনি কেউ একজন লিফটের বাটনে আবার টিপ দিয়েছে। পুরোপুরি বন্ধ হওয়ার আগেই লিফটের দরজা আবার খুলে এলো। হাঁফাতে হাঁফাতে ভেতরে প্রবেশ করলো একটি মেয়ে। সোয়েব একবার তার দিকে তাকালো, পরক্ষণেই নজর এড়িয়ে গেল। মেয়েটি আকাশি রঙের একটি সালোয়ার কামিজ পরা আছে, সাদা ওড়না, ব্যস্ত মুখ, এলোমেলো চুল, এক হাতে বাস আর অপর হাতে কফি। যেই না মেয়েটি পেছন ফিরে তাকানো, অমনি চমকে গেল সোহেব। যে মেয়েটা পেছনে তাকালো অমনি থমকে গেল সোহাইব। কয়েকটি হার্টবিট মনে হয় মিস করেছে সে। চোখ দুইটা আটকে গেছে মেয়েটির দুটি চোখে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। হঠাৎ আওয়াজে ধ্যান ভাঙলো সোহাইবের। জি, আমাকে কিছু বলেছিলে? মেয়েটি একটু হেয়ালি করে বলল, না, আপনাকে না, আপনার পেছনে যে ভূতটা দাঁড়িয়ে আছে তাকে বলছিলাম। সোহেব তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো না, কেউ নেই। পরপরই নিজের বোকামি বুঝতে পারলো। আসলে আমি বুঝতে পারিনি আপনি আমাকে বলেছেন। মেয়েটি কিঞ্চিত হাসলো, মুখে হাসির রেখা টেনেই বলল, আরে আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন, আমি তো আপনার সাথে মজা করেছি। বলেই কফিটা এগিয়ে দিল সোয়েবের দিকে। আপনি এটা একটু ধরুন, আমি চুলগুলো একটু বাঁধবো। সোয়েব কফিটা হাতে নিল। মেয়েটি ব্যাগ থেকে একটি ক্রাঞ্চি বের করে খপাখপ চুলগুলো বেঁধে ফেললো। এতমধ্যে লিফট চলে এসেছে কাঙ্ক্ষিত ফ্লোরে। মেয়েটি নেমে গেল, সাথে সোহেবও। সোয়েব কফিটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি সোয়েব, আপনি? মেয়েটা কফি হাতে নিয়ে বলল, আমি অর্পা। সোহেব মনে মনে কয়েকবার আওড়ালো, অর্পা? অর্পা? সোহেব হঠাৎ বলে উঠল, আমাদের পাশাপাশি রুম, দেখা হবে, এখন বিদায়। অর্পা হাসলো। অবশ্যই। বলে চলে গেল নিচের রুমে। দেরি করলো না সোয়েব, সেও চলে গেল তার রুমে। বিকাল 5টা বাজে নিপুণ এসেছে কলেজ থেকে। ড্রয়িং রুমে মাকে দেখে ভাত বাড়ার কথা বলে চলে গেল। আখি শিকদার ও মেয়ের কথা মতো ভাত বাড়তে চলে গেল। আখি শিকদার ভাত বেড়ে নিপুণকে ডাকতেই নিপুণ হাজির। চমকে গেলেন আখি শিকদার। চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি? কি হয়েছে তোর? নিপুণ চেয়ারে বসতে বসতে বলল,
আজ থেকে পড়ালেখায় সিরিয়াস হব আম্মু, বুঝলে? আকি শিকদারের অবিশ্বাস্য চাহনি হঠাৎ বলে উঠল। এই সম্মতির কারণ কি? নিপুণ ভাত মাখাতে মাখাতে বলল, আদ্র ভাই বলেছে আমি যদি এইবার এইচএসসিতে A+ আনতে পারি তাহলে আমি যা চাই তা দেবে। ওহ, তাহলে এই ব্যাপার। আকি শিকদার বললেন। মনে মনে খুশি হলেন তিনি। যাই হোক, মেয়েটা পড়ালেখায় মন দিতে চাচ্ছে, এটাই বেশি। নিপুণ খেয়ে চলে গেছে নিজের রুমে। এখন একটু বিশ্রাম নিতে হবে, সন্ধ্যায় আবার নতুন টিউটর আসবে। সন্ধ্যা 7টা বাজে। নিপুণ পড়ছে, নতুন টিচার এসেছে। আদ্র চলে আসছে আজ তাড়াতাড়ি। আদ্র এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। উদ্দেশ্য নিপুণের ঘরে যাওয়া। যেমন ভাবনা তেমনই হলো। দোতলা থেকে চেঁচিয়ে বলল, মা, 1 কাপ কফি পাঠিয়ে দিও আমার রুমে। নিচ থেকে অনিমা শিকদার বলল, আচ্ছা। আদ্র নিপুণের ঘরের সামনে আসে দাঁড়িয়েছে। ভেতর থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে। দরজা নক করে বলল, আসতে পারি? নিপুণ ও রাসেল পেছনের দিকে চাইল। রাসেল বলল, জি জি, আসতে পারেন। আদ্র ভিতরে ঢুকলো। একবার নিপুণের দিকে চাইলো, আরেকবার রাসেলের দিকে চাইলো। পরপরই বলে উঠল, আমি আদ্র, নিপুণের বড় আব্বুর ছেলে। রাসেল মুস্কি হাসলো। সেও বলে উঠল, জি, আমি রাসেল। আদ্র হ্যান্ডশেক করলো রাসেলের সাথে। তারপর বলল, তুমি ওকে একটু বেশি করে পড়া দেবে। ও একটু বেশি ফাঁকিবাজ, পড়া পড়তেই চায় না। ও রেজাল্ট ভালো করার দায়িত্ব তোমার। সো বেস্ট অফ লাক। রাসেল মুস্কি হেসে জি, আমি চেষ্টা করব ভাইয়া। নিপুণের দিকে তাকিয়ে রাসেল বলল, ওর মেধা ভালোই, শুধু একটু বেশি করে পড়তে হবে। ওর চেষ্টা থাকলে ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করা যায়। আদ্র কিছুক্ষণ কথা বলে চলে গেল নিজের রুমে। নিপুণ পড়ছে। রাত 10টা বাজে, নিপুণ এখনো পড়ছে। আকি শিকদার নিপুণের ঘরে খাবার নিয়ে আসলেন। সযত্নে খাবারগুলো খাইয়ে দিল তাকে। মেয়ের লেখাপড়া দেখে তিনি খুশি। অবশ্য সব ক্রেডিট আদ্রের। খাবার খাওয়ানো শেষ করে চলে গেলেন তিনি। রাত 11:30 বাজে। নিপুণ সব পড়া শেষ করে খাটে বসেছে। আজ সে ক্লান্ত। সবেমাত্র জুন মাস, তাকে আরো কষ্ট করতে হবে প্রায় 8 মাস। যে করেই হোক তাকে ভালো ফলাফল করতেই হবে, না হলে আদ্র ভাইয়ের কাছে সে জিনিসটা চাইতে পারবে না। মনে মনে হাসলো নিপুণ। এবার ঘুমাতে হবে বলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। আদ্র বসে আছে ব্যালকনিতে। দৃষ্টি তার দূর আকাশে চাঁদের পানে। কিছু কথা ইয়াদ করে নিল। নিপুণের প্রতি ছোটবেলা থেকে আদ্রের তেমন কোনো ফিলিং ছিল না। চাচাতো বোনের নজরেই দেখেছে, কিন্তু বিপত্তি বাধে তখন। বিদেশ যাওয়ার আগে আদ্র নিপুণের জন্য অন্য কিছু ফিল করা শুরু করে। আর মাত্র সময় আছে 1 মাস, তারপর পরি জমাতে হবে বিদেশে। এরই মধ্যে নাম না জানা অনুভূতিরা তাকে গ্রাস করে চলেছে। কিছুদিন পরে সে বুঝতে পারে তার মধ্যে নিপুণের জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। কি নাম দেবে সে এটার? ভালো লাগা নাকি ভালোবাসা? দিন চলে যাচ্ছে, এর মধ্যে আদ্র একদমই নিপুণকে চোখে হারায়। কতবার যে ভেবে ফেলেছিল বিদেশ যাবে না, লাগবে না তার স্কলারশিপ। দেশে কি কোনো বিশ্ববিদ্যালয় নেই? জুবাই শিকদারের সাথে এ ব্যাপার নিয়ে কথা বললে তিনি আদ্রকে সোজা জানিয়ে দেন যে তাকে যেতেই হবে, আর কোনো উপায় নেই। আদ্র তখন শর্ত রাখে সে যাবে যদি নিপুণের প্রাপ্ত বয়স হওয়ার পর তার সাথে বিয়ে দেয়। আদ্রের শর্ত শুনে তখন জুবাই শিকদার খুক খুক করে কেসে ওঠে। কি করবে বুঝতে পারে না। নিজের ছেলের আবদার পূরণ করার জন্য কি ভাইজিকে বলি দেবেন? তখন জুবাই শিকদারও পাল্টা শর্ত দেন আদ্রকে। যদি নিপুণ এসএসসিতে A+ পায় তাহলেই নিপুণের জন্য হাত চাইবেন তিনি, জুনায়েদ শিকদারের কাছে, তার আগে নয়। আদ্র মেনে নেয় সে শর্ত। বন্ধ দরজার আড়ালে কেউ শুনতে পেল না তাদের বোঝাপড়া। এর কিছুদিন পর আদ্র পাড়ি জমায় ইংল্যান্ডে, কিন্তু তার মন পড়ে থাকে সেই ছোট্ট নিপুণের মাঝে। ইংল্যান্ড থেকে ফিরে যখন আদ্র নিপুণকে দেখলো তখন আদ্র চিনতেই পারেনি নিপুণকে। কিন্তু আদ্র কি তখন জানতো এই মেয়ে তার উপর এত বড় সড়ো ক্রাশ খেয়ে বসে থাকবে? সে তো ভেবেছিল ফিরে এসে নিপুণকে মানাতে হবে। হাসলো আদ্র, আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আর মাত্র কয়েকটা মাস, তারপর তুই আমার। আমি তোর জন্য আর কয়েকটা মাস কষ্ট করতে পারবো। তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আর 1 মিনিটও অপেক্ষা আমার সহ্য হবে না। আমি কোনো শর্ত মানব না। ভালোবাসায় কোনো শর্ত হয় না। কুটিল হাসলো আদ্র। ব্যালকনিতেই শুয়ে পড়ল সে। শরীরটা টেনে নিয়ে যেতে ইচ্ছে করছে না। সকালবেলা নিপুণ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিপুণ মুস্কি হাসলো টেবিলে আদ্রকে দেখে। মনে মনে ভাবলো, কি ব্যাপার? মহারাজা আজ এত সকাল সকাল আমার আগেই নেমে পড়লো। চেয়ার টেনে বসে পড়ল নিপুণ। হটপট থেকে পরোটা তুলে নিল প্লেটে। অনিমা শিকদার এসে ডিম ভাজা আর চা দিয়ে গেছেন। নিপুণ নিজ মনে খাবার খাচ্ছে। চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। জুনায়েদ শিকদারের আওয়াজে চোখ তুলে তাকালো নিপুণ। মুখের ভেতরে ঠুস ঠুসে পরোটা ঢুকানো, গালটা ফুলে আলু হয়ে আছে। আদ্রও তাকালো জুনায়েদ শিকদারের দিকে। জুনায়েদ শিকদার গলা পরিষ্কার করে বলল, সোয়াইব যতদিন না আসছে ততদিন কি তুমি নিপুণকে কলেজে ছেড়ে দিতে পারবে আদ্র? আদ্র একবার নিপুণের দিকে চাইলো। নিজের সামনের পানির গ্লাসটা এগিয়ে নিল নিপুণের দিকে। তারপর জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই চাচু।
পাশ থেকে জুনায়ের শিকদার বলে উঠল। এই কাজেও একদম ফ্রি? আদ্র তার বাবার দিকে তাকিয়ে বলল। তুমি কি কিছু বলেছো? জুবায়ের শিকদার থতমত খেয়ে গেলেন। শুনে ফেললো নাকি তার ছেলে। আমতামতা করে বলল, না না, বলছিলাম সাবধানে গাড়ি চালিয়েছো। আদ্র খাবার দিকে তাকিয়ে জবাব দিল। খাবার শেষ করে আদ্র একবার নিপুণের দিকে তাকালো, পরপরই বলে উঠল, আমি গাড়িতে আছি, তুই খাবার শেষ করে আয়। এক মুহূর্ত দাঁড়ায়নি আদ্র, গটগট করে বেরিয়ে গেল। নিপুণ খাবার শেষ করে বেরিয়ে পড়ল। আদ্র আগেই গাড়িতে উঠে বসে আছে। নিপুণ এসে ফ্রন্ট সিটে বসে পড়ল। সিট বেল্ট লাগিয়ে সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে রইল। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি চালানোর মাঝে মাঝে আদ্র পড়া নিয়ে টুকটাক কথা বলল। এই যেমন রাসেল স্যার কেমন পড়িয়েছে, আমি পড়া বুঝেছি কিনা, ক্লাসে পড়া বুঝতে পারি কিনা। নিপুণ শুধু উত্তরে হু হু করে গেল। নিপুণ কিছু বলবে তার আগে আদ্র বলে উঠল, দেখ নিপুণ, তোকে কিন্তু যেভাবেই হোক এবার এইচএসসিতে A+ পেতেই হবে। তোর A+-এর উপর আমার জীবন মরণ নির্ভর করছে। ভেবাচেকা খেয়ে গেল নিপুণ। তার A+ পাওয়ার সাথে আদ্রের জীবন মরণের কি সম্পর্ক? হুট করে আদ্রকে প্রশ্ন করে ফেলল। আমার A+ পাওয়ার সাথে আপনার জীবন মরণের কি সম্পর্ক আদ্র ভাই? কি হলো আদ্র ভাই, বলুন আমার A+ পাওয়ার সাথে আপনার জীবন মরণের কি সম্পর্ক? রসিকতার সুর ধরে আদ্র বলল, আমার সম্পর্ক থাকবে না তো কি পাশের বাড়ির আক্কাস মিয়ার সম্পর্ক থাকবে? গাধা। আপনি আমাকে গাধা বললেন কেন? আমি আবার কি করলাম যে প্রশ্নের উত্তর জানি না তা নিয়ে প্রশ্ন করতেও পারবো না? আর প্রশ্ন করলাম তো গাধা হয়ে গেলাম? আজীব। গাধাকে গাধা বলবো না তো কি বলবো? নিপুণের দিকে না তাকিয়ে জবাব দিল আদ্র। ফের বলে উঠল, পাশের বাড়ির আক্কাস মিয়া তো তোর উপর ফিদা, তোকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তুই ফেল করলে ডাইরেক্ট আক্কাস মিয়ার সাথে তোর বিয়ে দিয়ে দেবে চাচু। তাই আগে থেকেই তোকে সাবধান করে রাখছি। তাছাড়া আরো একটা কারণ আছে, সেটা তোকে পরে বলবো। নিপুণ বুঝলো আদ্র তার সাথে মজা করছে, তাই আর কোনো কথা বাড়ালো না। গলার আওয়াজ ছোট করে বলল, কবে বলবেন? আদ্র বোধহয় শুনতে পেল না নিপুণের কথা। জিজ্ঞাসু দৃষ্টিতে নিপুণের দিকে তাকিয়ে বলল, কি বললি? শুনতে পাইনি। নিপুণ ও আদ্রর দিকে তাকালো, চোখাচোখি হলো তাদের। নিপুণ বলে উঠল, আপনি সব সময় অর্ধেক কথা বলেন, না হয় সব সময় হেয়ালি করেন, ক্লিয়ার করে কিছুই তো বলেন না। কি কারণ সেটা এখন বলে দিলে কি হয়? এখন বলে দিলে অনেক সমস্যা। তুই পড়ালেখা সব আসমানে তুলে দিবি, হতেও পারে তুইও আসমানে উড়ে গেলি। আর তাছাড়া বলবো তোর পরীক্ষার পরে, সে সময়টুকু অপেক্ষা করতে পারবি না। কবিরা বলেছে অপেক্ষার ফল মিষ্টি হয়। নিপুণ আদ্রের কথা শুনে সন্তুষ্ট হতে পারল না, মিনমিন করে বলে উঠল, বেশি অপেক্ষা করলে ফল আবার পচে যায়। কিয়াত হাসলো আদ্র, গমগম সুরে বলে উঠল, তুই পৌঁছতে দিস না। নিপুণ বুঝলো এই বেটা বলবে না, তাই আর কথা বাড়ালো না। আদ্র নিপুণকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। নিপুণ ও রূপার সাথে ক্লাসে চলে গেছে। সোহেব একদিন অফিসের কাজ অনেকটাই সামলে নিয়েছে। আজ একটু ঘুরতে বের হবে, চা বাগানটা একটু ঘুরে দেখবে। যদিও এর আগে অনেকবার এসেছে, তাও চা বাগানের সৌন্দর্য মনোমুগ্ধকর। বিকেল হতেই বেরিয়ে পড়লো সোহেব। অবশেষে কাঙ্ক্ষিত স্থানে এসে থামলো সে। লম্বা একটা শ্বাস টানলো সোহেব। নিজেকে প্রকৃতির মাঝে আবিষ্কার করলো সে। চা বাগানের এই স্নিগ্ধ পরিবেশে হাঁটতে হাঁটতে চলে আসে একটি কুড়ে ঘরের সামনে। তার সাথে তার অফিসের এক কর্মচারী, সে মূলত সিলেটেরই বাসিন্দা। নিদারুণ এক হাসির শব্দ ভেসে আসছে কুড়ে ঘরের দিকে থেকে। হাসির শব্দ অনুসরণ করে সেদিকে তাকালো সোহেব। তখনই যেন চমকে গেল সোহেব। অর্পা? অর্পাই তো। উনি এখানে? সোহেব ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। অর্পা সাদা রঙের চুড়িদার পরেছে, মুখে কোনো সাজসজ্জা নেই, শুধু একটু কাজল। এতেই যেন তাকে আবেদনময়ী লাগছে। সোহেব যত সামনে যাচ্ছে ততই তার হার্টবিট ফাস্ট হচ্ছে। এই নাম না যেন অনুভূতির কি নাম দিবে সোহেব। অর্পা? পেছন থেকে নিজের নামের শব্দ হওয়ায় ঘুরে দাঁড়ায় অর্পা। সোহেবকে দেখে সেও চমকে যায়। ব্ল্যাক কালারের একটি ডেনিম প্যান্ট আর গ্রে কালারের একটি শার্ট পরেছে সোহেব। থমকালো অর্পা, মনে মনে বলে উঠল, আপনি এখানে? সোহেবের কথায় ধ্যান ভাঙলো অর্পার। আমতা আমতা করে বলল। সোহেব এতক্ষণ অর্পার বন্ধুত্বের দিকে খেয়াল না করলেও এবার চোখ গেল তাদের দিকে। সবার দিকে তাকিয়ে হ্যালো বলল সে। তারপর আবার অর্পার দিকে তাকিয়ে বলল, আমিও তো ঘুরতে এসেছি, আসলে কাল চলে যাব, তাই ভাবলাম ঘুরে যাই। অর্পা কিছু বলল না, শুধু হু হা করলো। এদিক দিয়ে অর্পার এক বন্ধু হাত বাড়িয়ে বলে উঠল, ভাইয়া আমি প্রিয়া, আপনি কি সিলেটে ঘুরতে এসেছেন? সোহেব প্রিয়ার হাতে হাত মেলালো। প্রিয়ার দিকে তাকাতে বলল, আমি সোহাইব। হাত ছেড়ে দিল সে। পরপরই বলে উঠল, আমি সিলেট ঘুরতে আসিনি, আসলে আমাদের কোম্পানির একটা শাখা আছে সিলেটে,
সেটার মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো দেখাশোনা করার জন্য এসেছিলাম। পরপরই আবার বলে উঠল। তোমরা এনজয় করো, বন্ধুরা মিলে ঘুরতে এসেছো। তারপর অর্পার দিকে তাকিয়ে বলল, আপনিও এনজয় করুন আপনার বন্ধুদের সাথে, পরে কোনো দিন দেখা হবে। কেন যেন অর্পার ইচ্ছে করলো সোহেবকে বলতে, আপনি আমাদের সাথে থাকুন, কিন্তু গলা দিয়ে শব্দগুলো বের হয়ে আসতে চাইল না। চলে গেল সোহেব। পেছন থেকে টলমলে এক জোড়া চোখ চেয়ে রইল সেদিকে। গোপনে সে চোখের পানি মুছে নিল সে। এই অনুভূতি কিসের? এত পুড়ছে কেন তার মন? একদিনের সাক্ষাতে কি কারো মন এত জ্বলে? তাহলে এই যন্ত্রণ কিসের? সময় প্রবাহমান, তার অনন্ত ধারা বজায় রেখে এগিয়ে চলেছে অবিরাম। প্রকৃতিও তার নিয়মে চলছে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলেছে মানুষ। সোহেব সিলেট থেকে এসেছে আজ 2 মাস হয়ে গেছে। জীবন চলছে তার আগের নিয়মে, কিন্তু এর মধ্যেও কি কিছুই পরিবর্তন হয়নি? নিশ্চয়ই হয়েছে। সোহেব কিছুতেই সিলেটে ফেলে আসা সেই প্রথম দিন ভুলতে পারেনি সেই মনোমুগ্ধকর রমণীকে, যাকে দেখে প্রথম চোখ জোড়া শীতল হয়েছিল। যে রমণী তার জীবনে আশ্রে পড়েছিল সমুদ্রের এক বিশাল ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ পারে আশ্রে পড়লে যেমন সকল কিছু লণ্ডভণ্ড হতে দেয়, ঠিক তেমনি সেই কন্যা সোহেবের জীবনের সকল কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে থাকা সোহেবের ধ্যান ভাঙল ফোনের এক বৃষ্টি আওয়াজে। চোখ মুখ কুচকে ফোনটা রিসিভ করে গম্ভীর আওয়াজে বলল, সোহেব স্পিকিং। ওপাশ থেকে কথা শুনে চোখ মুখের ধরন বদলে গেল সোহেবের। ব্যক্তিত্বের কথা শুনে সোহেব বলে উঠল, যে করেই হোক আমি মেয়েটাকে চাই, অ্যাট এনি কস্ট। দরকার পড়লে লোভ বাড়াও, যা খুশি তাই করো, তাও আমার ওই মেয়েটার খোঁজ চাই। তৎক্ষণাৎই বলে উঠল, মেয়েটাকে খুঁজে বের করবে ঠিক আছে, কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয়, মাইন্ডেড। ওপাশ থেকে কি বলল তা শোনার প্রয়োজন করলো না সোহেব। খট করে করে ফোনটা কেটে দিল সে। খাটের উপর বসে পড়ল ধপ করে। চোখগুলো বন্ধ করে বলতে শুরু করলো, তুমি কোথায় আছো, কেমন আছো আমি জানি না, তবে যেদিন সিলেট থেকে চলে এসেছিলাম তারপর থেকে তোমাকে মিস করা শুরু করি। তোমাকে হারানোর ব্যথা অনুভব করি। তোমাকে হারানোর পর আমি আমার বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করি। আমার এই ব্যথা সরানোর জন্য হলেও তোমাকে আমার কাছে চাই, সেটা যে করেই হোক। বসা থেকে চিত হয়ে শুয়ে পড়ল সোহেব। আজ আর খাওয়া হবে না। ধরণীতে ভোরের আলো ছড়িয়েছে। স্নিগ্ধ ভোরের আলো মুখে পড়তেও চোখ মুখ কুচকে নিল নিপুণ। খাটের পাশে অ্যালার্মটা বেজে চলেছে। উফ বলে উঠে নিপুণ অ্যালার্ম বন্ধ করলো। চোখে মুখে বিরক্ত। একটানা 2 মাস এই অ্যালার্মের টোনে ঘুম ভাঙে তার। মোট কথা পড়ালেখা ধুমছে চলছে তার। এখন আরো বেশি পড়তে হবে। আর 1 সপ্তাহ পর তার ক্লাস টেস্ট, সেই প্রিপারেশন করতে হবে। খাট থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে নামলো নিপুণ। এখনো কেউ উঠেনি। রান্নাঘরে গিয়ে 1 কাপ চা বসালো সে। কর্নার সেলফ থেকে বিস্কিটের ডিব্বাটা নামিয়ে প্লেটে বিস্কিট সাজিয়ে নিল। তখনই পেছন থেকে আওয়াজ এলো, কি করছিস তুই রান্নাঘরে? চকিত হলো নিপুণ। এক মনে কাজ করছিল সে। পেছন থেকে হঠাৎ আওয়াজ আসায় ভয় পেয়ে গেল। পেছনে ফিরে তাকালো নিপুণ। অপর মানুষটির চোখে চোখ রেখে বলল, চা বানাচ্ছি, আপনি খাবেন? আদ্র শান্ত দৃষ্টিতে চাইল নিপুণের দিকে। তারপর পাতিল থেকে চায়ের লিকার ছেঁকে কাপে নিল। নিপুণকে ইশারা দিয়ে বলল দুধের ডিব্বাটা দিতে। নিপুণ আদ্রের ইশারা মতো দুধের ডিব্বা এগিয়ে দিল। আদ্র পটফট করে চা তৈরি করে ফেলল। নিপুণ 1 কাপ চা দেখে ভাবলো আদ্র খাবে না। 1 চুমুক খেলো সে। না, চাটা ভীষণ ভালো হয়েছে। চায়ের কাপ আর বিস্কিট হাতে নিয়ে চলে যেতে নিল নিজের ঘরের দিকে। আমাকে চা দিবি না? পেছন থেকে আদ্রের আওয়াজ ভেসে আসলো। নিপুণ ফের পেছন ফিরে তাকালো। অবাক হওয়া কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি চা খাবেন আদ্র ভাই? আমি না খেলে এত কষ্ট করে বানালাম কেন? আদ্রের কাট জবাব। নিপুণ অবাক হলো। চায়ের কাপের দিকে তাকিয়ে বলল, এই চাটা কি আপনি খাবেন? এটা আপনি কি আমাকে বানিয়ে দেননি? আপনি আপনার জন্য বানিয়েছিলেন। এক কথায় জবাব দিল আদ্র। আবার বলে উঠল, তুই যখন নিয়েছিস তখন তুই খা, তবে আমাকে আধা কাপ দিয়ে যা। চোখ দুইটা সরু করে চাইলো আদ্রের দিকে। তারপর কি যেন ভেবে বলে উঠল, ঠিক আছে, আমি আপনাকে দিব, কিন্তু আমি তো এটাতে চুমুক দিয়ে ফেলেছি। আমার 2টো জিনিস আপনি খাবেন? সমস্যা নেই। বলেই আদ্র কাপ নিয়ে নিপুণের দিকে গেল। চটপট করে 1/2 কাপ চা ঢেলে ফেললো কাপে। নিপুণের দিকে আর তাকালো না সে। চলে গেল নিজের রুমে। কিন্তু আদ্র কি জানে চোখে কত খুশি নিয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে পেছনে ফেলে আসা নিপুণ। মুস্কি মুস্কি হাসছে নিপুণ। সে ঠিকই বুঝেছে, না হয় যে ছেলে চা খায় না সে ছেলে কি না নিপুণের এটো চা খাবে? কখনোই না। হাসির রেখা বৃদ্ধি পেল খানিকটা। সেও চা নিয়ে চলে গেল নিজের রুমে। কাল থেকে নিপুণের পরীক্ষা, তাই আর আজ সে কলেজে গেল না। বাসায় সে ধুমছে প্রস্তুতি চলছে তার। পড়ালেখাতে মনোযোগ এনেছে সে। এতে করে সবাই নিপুণের উপর খুশি, বিশেষ করে
আখি শিকদার। এই তো কিছুক্ষণ আগে তিনি নিপুণকে নাস্তা খাইয়ে দিয়ে এলো। একটু পর রাসেল চলে আসবে। নিপুণ এখনো পড়ার টেবিলেই আছে, বারবার খালি দরজার দিকে তাকাচ্ছে। রাসেল এসে দরজায় নক করলো। নিপুণ সেদিকে একবার তাকিয়ে বলল, জি ভাইয়া আসুন। রাসেল ভেতরে প্রবেশ করলো, চেয়ারে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজকে তোমায় এমন দেখাচ্ছে কেন? প্রিপারেশন তো ভালোই, কোনো সমস্যা হচ্ছে কি? রাসেলের কথায় নিপুণ চোখ এদিক ওদিক ঘুরালো, তারপর বলতে শুরু করলো, আসলে ভাইয়া প্রিপারেশন তো ভালোই, সিলেবাস অনুযায়ী সব পড়া কমপ্লিটও করেছি, কিন্তু টেনশন হচ্ছে আমি যদি হলে গিয়ে সব ভুলে যাই। রাসেল বুঝতে পারলো নিপুণ কি বোঝাতে চাইছে, তাই সে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, দেখো নিপুণ, এটা তোমার একটা সাধারণ পরীক্ষা। তুমি কিন্তু সঠিকভাবেই প্রস্তুতি নিয়েছো। এমন না যে তুমি সিলেবাস কমপ্লিট করোনি। তাহলে আশাহত হচ্ছ কেন? তোমার তো প্রস্তুতি ভালো। মনের মধ্যে এই জোরটা রাখতে হবে যে আমি পারবো, তাহলেই তুমি পারবে। বুঝতে পেরেছো? নিপুণ মাথা নাড়ালো, কিন্তু তার মন থেকে কিছুতেই নার্ভাসনেসটা যাচ্ছে না। রাসেল তাকে আরো কিছু টিপস দিতে লাগলো, কিছু পড়াও দেখিয়ে দিতে লাগলো। নিপুণ শুধু হু হা করছে। সময় চলেছে স্রোতের গতিতে। রাত পেরিয়ে সকাল হয়েছে। নিপুণ রেডি হয়ে নিচে নেমেছে। সবাই আগে থেকে খাবার টেবিলে উপস্থিত। নিপুণ গিয়ে বসে পড়লো তার চেয়ারে, নিজেই নিজের প্লেটে খাবার তুলে নিল। পাশ থেকে জুনায়েদ শিকদার বলল, পরীক্ষার প্রস্তুতি কেমন মা? সমস্যা আছে কোনো? মুখটা এমন লাগছে কেন? নিপুণ তাকালো তার বাবার দিকে, মুস্কি হাসি দিয়ে বলল। পাশ থেকে জুবাইর শিকদার বলে উঠল, ঘুমের হেলাফেলা করবে না আম্মু, পড়া যতটুকু হয়েছে ততটুকুই। শরীর খারাপ করলে তো তুমি পরীক্ষায় দিতে পারবে না। নিপুণ তাকালো তার বড় আব্বুর দিকে। তার বড় আব্বু এত ভালো কেন? সবাই যেখানে পড়ালেখার জন্য এত প্রেসার দেয়, সেখানে তার বড় আব্বু শরীরের যত্ন নিতে বলছে। নিপুণ জুবাইর শিকদারের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলে উঠল, কাল থেকে শরীরের যত্ন নিব বড় আব্বু। জুবাইর শিকদার বলে উঠল, ওহো, কাল থেকে নয়, আজ থেকে। নিপুণ এবার কট কট করে হাসি দিল। ঠিক আছে, আজ থেকেই বলে আদ্রর দিকে চোখ গেল। সে আগে থেকেই নিপুণের দিকে তাকিয়ে আছে। নিপুণ এবার বুড়ো কুচকে আদ্রর দিকে তাকালো, ইশারা করলো কি হয়েছে, এমন ভাবে তাকিয়ে আছে কেন? আদ্র যেন কোনো সাড়া দিল না, মনে হয় যেন নিপুণের ইশারা দেখেইনি। খাওয়া দাওয়া শেষে সোহেব তাড়া দিয়ে বলে উঠল, তোর খাওয়া শেষ হলে এবার ওঠ, তোকে কলেজ দিয়ে আমার আবার একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। সোহেবের কথাটা মুখে থাকতেই আদ্র বলে উঠল, তোর যখন তারা আছে তখন তুই চলে যা, আমি নিপুণকে কলেজের সামনে নামিয়ে দিব। ঠিক আছে বলে চলে গেল। যাওয়ার আগে আদ্রকে বলে গেল আজ অফিসে একটা মিটিং আছে, ঠিক সময়ে যেন চলে আসে। আদ্র মাথা নাড়ল, অর্থাৎ সে যথাসময়ে চলে যাবে। এতক্ষণ জুবাইর শিকদার তার ছেলের পানে চেয়েই রইলেন। নিপুণ ফাইল নিয়ে বেরিয়ে গেছে। আদ্র যেতে যেতে তার বাবার দিকে তাকিয়ে চোখ মারল। অমনি বিষম খেলেন জুবাইর শিকদার। আদ্র একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। ঠিক তখনই জুবাইর শিকদার মিনমিন করে বলে উঠল, নির্লজ্জ ছেলে। তবে তার কথাটি সে ছাড়া কেউই শুনতে পায়নি। আদ্র গাড়ি চালাচ্ছে, নিপুণ বসে আছে পাশের সিটে, নখ খুঁড়ছে সে। গাড়ি যত সামনে যাচ্ছে তত যেন নিঃশ্বাসের গতি ভারী হচ্ছে। আদ্র একবার চাইলে নিপুণের দিকে, গাড়ির গতিটাও একটু কমিয়ে দিল। নার্ভাস লাগছে? নিপুণ আনমনেই বলে উঠল, আদ্র নিজের পকেট থেকে একটা কিটকাট চকলেট বের করে নিপুণের মুখের সামনে ধরলো। নে ধর, এটা খা, চকোলেট খেলে টেনশন কমে যায়। নিপুণ চকলেটটা হাতে নিল, ছুলেই এক কামড় মুখে পুরে দিল। আদ্র নিপুণের দিকে আবার তাকালো, ফের বলতে শুরু করলো, সিলেবাসের পড়া সব শেষ? নিপুণের এক কথাই জবাব। তাহলে এত টেনশন কিসের? যা পারবি তাই লিখবি, যেটা পারবি না সেটা নিয়ে এত টেনশন কিসের? এই লোক এই কথা বলছে? অবাক হলো নিপুণ। কদিন আগে তো A+-এর জন্য একেবারে মরে যাচ্ছিল গিরগিটি একটা। আমাকে গালমন্দ করা বন্ধ কর নিপুণ। এটা তোর ফাইনাল পরীক্ষা না, এটা জাস্ট তোর কলেজের একটা পরীক্ষা। টেস্ট পরীক্ষাও না, এগুলাতে যা ইচ্ছা কর, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বোর্ড পরীক্ষায় যাতে প্লাস থাকে। চমকাই তো হলো নিপুণ। আদ্র ভাই কি মনের কথা শুনতে পায় নাকি? ডেক গিলল নিপুণ। গাড়ি চলে আসলো কলেজের সামনে। রূপা দাঁড়িয়ে আছে গেটের সামনে। নিপুণ নামতে নিলে আদ্র পেছন থেকে ডাক দেয়। নিপুণ তাকালো আদ্রের দিকে। কিছু বলবেন আদ্র ভাই? ভালো করে পরীক্ষা দিস, ভুলভাল কিছু লিখিস না, মনোযোগ সহকারে সব লিখবি। অল দ্য বেস্ট। নিপুণ যেন একটু খুশি হলো, বিনিময়ে শুধু মুস্কি হাসলো। ঠিক আছে বলে বেরিয়ে গেল গাড়ি থেকে। নিপুণ গেল রূপার কাছে, তারপর দুজনে মিলে কলেজের ভেতরে চলে গেল। নিপুণ যতক্ষণ না ভেতরে গেল, আদ্র ততক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। তারপর সেও চলে গেল তার গন্তব্যে। পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়। ক্যাটকেটে রোদে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে নিপুণ।
আজ গাড়ি আসতে দেরি করেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচ্ছে নিপুণ। রূপাও দাঁড়িয়ে আছে তার সাথে। নিপুণ রূপার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা, আমি আর একটু অপেক্ষা করব। রূপা নিপুণের দিকে চোখ সরু করে তাকালো। তুই কি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিপুণ? যতক্ষণ না তুই যাচ্ছিস ততক্ষণ আমি তোর সাথে থাকবো। নিপুণ বুঝলো রূপাকে চলে যাওয়ার কথা বলায় সে রাগ করেছে, তাই সে মুচকি হেসে বলল, আচ্ছা থাক তুই, কিন্তু তোর তো দেরি হচ্ছে, আঙ্কেল আবার টেনশন করবে। রূপা নিরুত্তর ফেলে বলে উঠল, সমস্যা নেই, একটু টেনশন করলে কিচ্ছু হবে না। নিপুণ রূপাকে ধাক্কা দিল। গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শয়তানিও করে নিল। রোদের প্রখরতা বৃদ্ধি পেয়েছে। নিপুণ আর দাঁড়িয়ে থাকতে পারছে না। গেটের সামনে রূপাকেও ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। এখন সে একা একা দাঁড়িয়ে আছে। লোকজনের সমাগমও যেন কমে গেছে। বিরক্তিতে এদিক ওদিক চাইলো। ধীর পায়ে হেঁটে গেল ভেলপুরির দোকানের সামনে। খিদেও পেয়েছে। সকালে তো পরীক্ষার টেনশনে ঠিক করে কিছু খেতেও পারলো না। দোকানের সামনে দাঁড়িয়ে মামাকে বলল, ঝাল বেশি করে 1 প্লেট ভেলপুরি দিয়েন মামা। ভেলপুরিওয়ালাটা নিপুণের দিকে একবার তাকালো, তারপর ফোকলা দাঁতগুলো বের করে বলল, আইসা দিতাছি, তুমি স্যামরাই আইয়া খাড়াও, রইতে তো পুরা যাইতে আসো মাইয়া। নিপুণ ভেলপুরি ওয়ালাটার দিকে চাইলো। কম বেশি ভেলপুরি খেয়েছে এই দোকান থেকে, কিন্তু কখনো দোকানের এত সামনে আসেনি। সবসময় রূপাই নিয়ে আসতো। সে তো কেবল দূরে দাঁড়িয়েই থাকতো। দোকানের ভিড় ঠেলে বেলপুরি হাতে নেওয়াতে আজ 4টেখানি কথা না। বেলপুরিওয়ালাটা নিপুণের দিকে প্লেট এগিয়ে দিল। নিপুণ দেরি করলো না প্লেটটা হাতে নিতে। খপাখপ করে মুখে পুরে দিল একটা বেলপুরি। চিবোতে লাগলো সে। মুখে পুরো বেলপুরিটা আটছে না, তাও সে ঠেলে ঠুলে মুখে পাঠিয়ে দিল সবটা। বেলপুরিওয়ালাটা নিপুণের এমন খাওয়া দেখে হাসলো, তারপর বলে উঠল, আস্তে খাও মামুনি, এগুলো তোমারই, কেউ নিয়ে যাইব না। নিপুণ একটু অপ্রস্তুত হলো। হাত দিয়ে মুখের চারপাশে লেগে থাকা টক পরিষ্কার করতে লাগলো। তারপর সূক্ষ্ম একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, মামা, আমি আপনার মোবাইলটা একটু নিতে পারি? আমার ভাইকে একটু কল করব। আসলে আমাকে এখনো নিতে আসেনি তো, তাই। বেলপুরি ওয়ালাটা পকেট থেকে নিজের কম দামি মোবাইলটা বের করে দিয়ে বলল, মোবাইলে তো টাকা কম আছে, তাও ফোন দিয়ে দেখতে পারো। নিপুণ হাতে নিল মোবাইলটা। প্রথমে সোয়েবকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু কল ধরলো না সোয়েব। তারপর আবার দিল, কিন্তু এবার বন্ধ পেল নাম্বার। বিরক্ত হলো নিপুণ। ফোন যখন ধরবেই না, তাহলে কিনেছে কেন? আজীব। এখন সময় একটাই, আড্ডো ভাই। কিন্তু কল দিলে যদি বিরক্ত হয়, নিজে এবার নিজের উপর বিরক্ত হলো। ধুর, এত কিছু ভাবার টাইম নেই বলে আড্রের নাম্বারে কল দিয়ে দিল। কি অবস্থা, আড্রও কল ধরলো না। তারপর আবার কল দিল একবার, দুবার, বহুবার কল দিল, কিন্তু কল ধরলো না কেউই। বিরক্ত হলো নিপুণ। মোবাইলটা হাতে নিয়ে শেষবারের মতো ডায়াল করলো আড্রের নাম্বারে। এবার না ধরলে সে চলে যাবে একা একা। রিং হচ্ছে। হঠাৎ করে পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। হ্যালো, আর্দ্র স্পিকিং। নিপুণ তড়িঘড়ি করে জবাব দিল, হ্যালো আদ্র ভাই, আমি নিপুণ। আদ্র নিপুণের গলার আওয়াজ শুনে চমকালো। নাম্বারটার দিকে আরেকবার চাইলো। না, এটা তো নিপুণের নাম্বার না। পরক্ষণে তার মনের ভেতর অন্য আশঙ্কা ডাক দিল। 1 সেকেন্ডের ভিতরে বলে উঠল, তুই কোথায়? কার নাম্বার থেকে কল করেছিস? জলদি বল। আমি কলেজের সামনে। ব্যাস, এতটুকু বলার পর বন্ধ হয়ে গেল হাতে থাকা মোবাইলটা। বেলপুরিওয়ালা মামার দিকে তাকিয়ে মোবাইলটা হাতে দিয়ে বলল, মোবাইলটা বন্ধ হয়ে গেছে মামা। মোবাইলটা নিপুণের হাত থেকে নিয়ে পকেটে পুরে রাখলো বেলপুরিওয়ালা। নিপুণ দাঁড়িয়ে থাকলো দোকানের সামনে। আড্ডু আসবে এই অপেক্ষায়। অপরদিকে আড্ডু সোয়েবকে বাকি মিটিংটা সম্পর্কে বুঝিয়ে দিয়ে নিজে বেরিয়ে গেল অফিস থেকে। গাড়ি ড্রাইভ করছে সে। বারে বারে সে অপরিচিত নাম্বারেও কল করছে। যতবার কল করছে ততবারই বন্ধ বলছে অপর পাশ থেকে। রাগে এক হাতে চুলগুলো খামচে ধরলো। পরক্ষণে আবার কল ধরলো মতিন মিয়াকে, যে নিপুণকে কলেজ থেকে বাড়িতে নিয়ে যায়। অপর পাশ থেকে কল রিসিভ হলো। মোবাইলের অপর পাশ থেকে ভেসে আসলো এক পরিচিত কণ্ঠ। বলতে শুরু করলো, জি আদ্র বাবা, কিছু কইবেন আপনি? আপনি কি নিপুণকে আনতে কলেজে গিয়েছিলেন চাচা? আড্ডের নিরেট কণ্ঠস্বর। মতিন মিয়া চমকিয়ে গেল। তারপরেই বলে উঠল, আমি এত সকালে যাই এক কিতা করবো আদ্র বাবা? মামনির কলেজ তো ছুটি হয় বিকাল 4টায়। আড্র বুঝলো নিপুণের যে পরীক্ষা আছে তা মতিন চাচা জানে না। কল কেটে দিল সে তৎক্ষণাৎ। নিপুণের সাথেও কি হয়েছে তাও বেশ আজ করতে পারছে। ঘড়িতে টাইম দেখে নিল আড্র। 2:26 বাজে। পরীক্ষা শেষ হয়েছে 1টায়। অনেকটাই দেরি হয়ে গেছে। গাড়ির গতিটা আরেকটু বাড়ালো আড্র। ছুটে চলেছে নিপুণের কলেজের উদ্দেশ্যে। নিপুণ অপেক্ষা করতে করতে বিরক্ত।
অপেক্ষা করতে করতে 4 প্লেট ভেলপুরি খেয়ে ফেললো। 5 নম্বর প্লেট চলছে তার। কখন আসবে তার আদ্র ভাই? ঠিক তখনই একটা গাড়ি ঝড়ের গতিতে নিপুণের সামনে এসে থামলো। হাতে থাকা ভেলপুরিটা মুখে পুরে দিল সে। গাড়িতে উঠে বস। নিপুণ লড়ল না। ভেলপুরিটা বাটিটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। আদ্র নিপুণের দিকে সূক্ষ্ম চোখে তাকালো। ভুরু জুড়ে একটু কুচকে গেল। তুই কি আরো খেতে চাস নিপুণ? নিপুণ তড়িঘড়ি করে বলে উঠল, না না না, আমি আর খেতে চাই না। আসলে এতক্ষণ ধরে যে খেলাম, আমি তো মামাকে টাকাই দেইনি। তুই গিয়ে গাড়িতে বস, আমি টাকা দিয়ে আসছি। আদ্রের কণ্ঠস্বর শান্ত। নিপুণ সোজা গাড়িতে গিয়ে বসেছে, কিন্তু নিপুণের মনে পড়ে আছে বাহিরে। নিপুণ ভাবছে, আজ আদ্র ভাই কিছু বললো না কেন? বেটা তো অন্য সময় ভেলপুরি খেতে দেখলে আমার 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করে দিত। আজ কি হলো বেটার? এত শান্ত কেন উনি? আদ্র গিয়ে বেলপুরিওয়ালার কাছে জিজ্ঞাসা করলো, চাচা কত দিব? বেলপুরিওয়ালাটা ফোকলা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলল, জি বাবা, 100 টাকা। আদ্র পেছন ফিরে একবার ফ্রন্ট সিটে বসে থাকা নিপুণের দিকে চাইলো। মনে মনে বলে উঠল, এই মেয়ে এতগুলো ভেলপুরি একা কিভাবে খেলো? আদ্র টাকা মিটিয়ে দিয়ে গাড়িতে এসে বসলো। এসে শান্ত হয়ে বসেই রইল, কিছু বলল না নিপুণকে। এইদিকে নিপুণ হাসফাস করছে। আদ্র ভাই তাকে কিছু বলছে না কেন? যেভাবে সে বেলপুরি খেয়েছিল, আদ্র তো এখন তাকে থাপ্পড় মেরে দেওয়ার কথা ছিল। তা আদ্রকে একবার ডাক দিল। আদ্র ভাই যাবেন না? আদ্র অপকটে জবাব দিল, যাচ্ছি। গাড়ি চালাচ্ছে আদ্র। হঠাৎ করে নিপুণকে প্রশ্ন করলো, কাল তোর কি পরীক্ষা? কাল তো বৃহস্পতিবার, পরীক্ষা নেই। শুক্রবারও বন্ধ। এরপর কেমিস্ট্রি পরীক্ষা। একটানা কথাগুলো বলে থামলো নিপুণ। কথাগুলো বলার ফাঁকে নিপুণ খেয়াল করলো এটা তো বাড়ির রাস্তা না। তাই আদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আদ্র ভাই, এটা তো বাড়ির রাস্তা না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? বেঁচে দিব তোকে আমি, খুশি? ধুর আদ্র ভাই, মজা করবেন না তো। আমি জানি আপনি আমাকে বেচতে পারবেন না। আমাকে বেচে দিলে ক্ষতি আপনারই হবে। শেষের কথাটা মিনমিন করে বলল। গাড়িটা সাইডে দাঁড় করিয়ে আদ্র জিজ্ঞেস করলো, তা আর কি কি জানিস তুই? নিপুণ কিছুটা ভাব নিয়ে বলল, জানি তো অনেক কিছুই, তবে সময় এলে বলবো। কিন্তু আপনি আবার এখানে গাড়ি দাঁড় করালেন কেন? নিপুণের কথাগুলো শুনে আদ্র কেয়াত হাসলো। তারপর বলে উঠল, তুই বস এখানে, আমি আসছি। খবরদার জানালার কাছ নামাবি না, বুঝতে পেরেছিস? বললে আদ্র গাড়ি থেকে নামতে উদ্যত হয়। কিছুক্ষণ পরে আদ্র আসলো হাতে একটা আইসক্রিম নিয়ে। আইসক্রিমটা নিপুণের হাতে দিয়ে বলল, যে হারে ভেলপুরি খেয়েছিস, তোর যে এখনো পেট গরম হয়নি, এটাই তোর ভাগ্য। যাতে পেট গরম না হয়, তাই আগে ভাগে একটা আইসক্রিম খেয়ে নে, পেট ঠান্ডা থাকবে। নিপুণ আইসক্রিমটা হাতে নিল, মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, আমার পেট গরম হবে না। আমি লোহা খেয়ে লোহাও হজম করে ফেলতে পারি। আদ্র কথার পিঠে আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বলে লাভ নেই। কোথা থেকে কোনো উল্টোপাল্টা লজিক আনে আল্লাহই ভালো জানে। নিপুণ আইসক্রিমের প্যাকেটটা খুলে কামড় দেওয়ার আগে আদ্রের মুখের সামনে ধরলো। আমি খাবো না। আদ্রের শর্টকাট জবাব। নিপুণ আরেকটু সামনে নিয়ে ধরলো। আদ্র বিরক্তিতে চাইলো নিপুণের দিকে। নিপুণ ইশারা করলো এক কামড় নেয়ার জন্য। আদ্রের অনিচ্ছা সত্ত্বেও এক কামড় নিল। নিপুণ আইসক্রিমটা সরিয়ে নিয়ে এসে প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি এখন? আমার অফিসে যাচ্ছি, একটা মিটিং ফেলে এসেছি, এখন এটা অ্যাটেন্ড করতে হবে। ও। নিপুণ আইসক্রিম খাওয়ার ফাঁকে আবার বলে উঠল, আমি যে এখনো যাইনি বাড়িতে, সবাই টেনশন করবে না? করবে না, আমি জানিয়ে দিয়েছি। তুই খা, আর একটা কথাও বলবি না। নিপুণ ভেঙচি কাটলো। তারপর তার খাওয়ায় মনোযোগ দিল। তুই এমন হয়ে আছিস কেন অর্পা? আজ 2-2.5 মাস হয়ে গেছে তুই আমাদের সাথে মন খুলে চলাফেরা করতে পারিস না। সিলেট থেকে আসার পর থেকে দেখছি তোর এমন ব্যবহার। বললাম তো, তুই যাকে খুঁজে চলেছিস তাকে খুঁজতে আমরাও তোকে সাহায্য করব। অর্পা টলমলে চোখে প্রিয়ার দিকে তাকালো, ভাঙা গলায় বলে উঠল, যার কষ্ট সেই বোঝে। তোরা আমাকে 2 মাস ধরে বলছিস যে তোরা আমাকে খুঁজে দিতে সাহায্য করবে, কিন্তু কই তোরা খুঁজে দিচ্ছিস? প্রিয়া হুঙ্কার দিয়ে উঠল, তোর কি মনে হয় বলতো অর্পা, আমরা শুধু তোকে নামেই হেল্প করব বলছি? তুই ছেলেটার নাম ছাড়া আর কিছুই জানিস না। তোকে খুঁজতে কি খুব বেশি সময় লাগার কথা? অর্পা শান্ত হলো না, ডুকরে কেঁদে উঠল সে। প্রিয়া এসে তাকে জড়িয়ে ধরলো, সান্ত্বনা দিয়ে বলে উঠল, কেন এমন করছিস? শান্ত হ তুই, আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, চিন্তা করিস না। অর্পার মন মানতে চায় না এই কথায়। সামান্য 2 দিনের পরিচয় যে কাউকে এত ভালোবেসে ফেলবে তা কখনো কল্পনাও করতে পারেনি সে। ভালোবাসা কি এভাবেই হয়ে যায় হঠাৎ করে?
আদ্র এসেছে তাদের অফিসের সামনে, গাড়ি পার্কিং এরিয়াতে থামিয়েছে। নিপুণ জানালা দিয়ে তাদের অফিস দেখে যাচ্ছে। এই বাড়ির মেয়ে হয়েও সে কখনো তাদের অফিসে আসেনি, আজই প্রথম। আদ্র নিপুণের দিকে একবার তাকালো, মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে সব দেখে যাচ্ছে। আদ্র মুচকি হাসলো, নিচে গাড়ি থেকে নেমে গিয়ে নিপুণের দরজাটা খুলে দিল। তোর দেখা বন্ধ হলে এবার গাড়ি থেকে নেমে আয়। আদ্রের কথা শুনে নিপুণের ধ্যান ভাঙলো, তড়িঘড়ি করে নেমে পড়লো গাড়ি থেকে। আদ্র গাড়ির দরজা বন্ধ করে নিপুণের হাত ধরলো, তারপর যেতে লাগলো অফিসের ভেতরে। নিপুণ যেন আজ অবাকের শীর্ষে, আদ্র ভাই তার হাত ধরেছে। অবাক হওয়ার সাথে সাথে নিপুণ খুশিও হয়েছে। লজ্জায় গাল দুটো লাল গোলাপি হচ্ছে বারে বারে, পেটের ভিতরে কেমন যেন সুরসুরি লাগছে। নিপুণ একবার হাতের দিকে তাকাচ্ছে আর একবার আদ্রের দিকে, মনে মনে বলে উঠল, ইস, মানুষটার কোনো কমন সেন্স নেই, এভাবে হুট করে কেউ হাত ধরে। আমার বুঝি লজ্জা লাগে না? আর এমন ভাবে ধরেছে যেন আমি ওনার বউ। নিজের চিন্তার উপর নিপুণের গর্ব হলো, আবার বিড়বিড় করে বলে উঠল, আজ বউ নই, কাল বউ হব, হাত ধরতেই পারে, চুমু খেতে পারে, ভবিষ্যৎ বউ বলে কথা, একটু আদর করবে না বুঝি? কি হলো, এভাবে শক্ত হয়ে আছিস কেন? হাঁটতে পারছিস না? মনে হচ্ছে আমি তোকে জোর জবরদস্তি করে ভেতরে নিয়ে যাচ্ছি। কথাগুলো ভাবতে ভাবতে লজ্জা তাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরলো। এবার যেন পেটটা একটু গুড়গুড় করে উঠলো। আদ্রের কথায় নিপুণ শরীরখানা একটু ছাড়লো, হেঁটে যেতে লাগলো আদ্রের পায়ে পায়ে তাল মিলিয়ে। অফিসে প্রবেশ করার সাথে সাথে সবাই সালাম দিতে লাগলো, কেউ বা গুড আফটারনুন বলতে লাগলো। আদ্র গম্ভীর মুখে হু হা করে এগিয়ে যেতে লাগলো কেবিনের দিকে। অফিসের কর্মচারীরা উৎসুক হয়ে তাকিয়ে আছে নিপুণের দিকে, কেউ বা আবার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে স্যারের সাথে মেয়েটাকে। আদ্র নিপুণ যাওয়ার পথে হঠাৎ সামনে আসলো সোহেবাই। নিপুণকে অফিস দেখে সে অবাক হলো, আচমকা বলে উঠল, ভাই, এটাকে অফিসে নিয়ে এসেছো কেন? নিপুণ হাত মোচড়ামুচড়ি করছে ছাড়ানোর জন্য, শত হলেও বড় ভাই। আদ্র নিপুণের হাত ছাড়লো না, তার দিকে চাইলো না পর্যন্ত। সোহেবের দিকে তাকিয়ে সব খুলে বলল। এরপর নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, তুই আপাতত আমার কেবিনে বসে থাকবি আমি না আসা পর্যন্ত। আমার আর সোহাইবের এখন একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। ফিরে এসে যাতে দেখি চুপচাপ বসে আছিস। নিপুণের সূক্ষ্ম হুমকি বুঝতে পেরেছে, তাই সাথে সাথে উপর নিচ মাথা দুলিয়ে বুঝিয়ে দিল সে যে চুপচাপ বসে থাকবে, কোনো অঘটন ঘটাবে না। আদ্র নিপুণকে নিজের কেবিনে রেখে কাউকে একটা কল করলো। ঠিক 5 মিনিট পর একজন দরজায় নক করলো। আদ্র দেরি না করে জবাব দিল। কামিন। লোকটি ভেতরে প্রবেশ করে, সাথে করে নিয়ে আসা জিনিসপত্রগুলো টেবিলের উপর রেখে বের হয়ে যায়। নিপুণ আদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি আদ্র ভাই? খাবার। জিজ্ঞেস করতে দেরি হলো, আদ্রের জবাব দিতে দেরি হলো না। নিপুণ খাবারগুলোর কাছে এগিয়ে যায়, ঢাকনা তুলে দেখে ভাত, একটা মাছের পিস, ডাল আর একটা ডিম সিদ্ধ। ঢোক গিলে সে আমতা আমতা করে বলল, এত খাবার কে খাবে? আমার তো খিদে নেই। ওই যে। ব্যাস, আর বলতে পারলো না নিপুণ। তার কথা শেষ হওয়ার আগেই আদ্র বলে উঠল, তোর থেকে জানতে চাইনি আমি খেতে পারবি কি পারবি না। খাবার দিয়ে গেছি, খাবার খেয়ে নিবি। খবরদার খাবার নষ্ট করেছিস তো। আর খেয়েছিস তো কি ওই ভেলপুরি নাকি জানি, ওগুলো কোনো খাবার হলো? একটু থেমে আদ্র আবার বলে উঠল, আর তাছাড়া আমি জানি তুই এই খাবারগুলো খেতে পারবি, তাই কথা না বলে এগুলো তোর পেট নামক গোডাউনে চালান করে দে। কথাটা বলে আদ্র আর এক সেকেন্ডও দাঁড়ালো না, হন হন করে বেরিয়ে গেল কেবিন থেকে। নিপুণের কথাটার অর্থ বুঝতে কিছুক্ষণ সময় লাগলো, তারপর রাগে গজগজ করতে করতে বলল, আমাকে আপনি বেশি খাওয়ার খোটা দিলেন তো আদ্র ভাই। দেখতে থাকেন, ভবিষ্যতে আপনি আমাকে খাওয়াবেন, তখন আমি খেতে চাইবো না। বলেই খাবার প্লেটের দিকে এগিয়ে গেল। তুমি আর কত এমন করবে অর্পা? বিয়েটা এবার করে ফেলো, বয়সটা তো বাড়ছে নাকি? হাসিনা বেগম কথাটা বলে থামলেন। উফ মা, প্লিজ, ভালো লাগছে না, তুমি আবার শুরু করো না তো, এমনি অনেক টেনশনে আছি। হাসিনা বেগম অর্পার এমন কথা শুনে ক্ষিপ্ত হলেন, গম্ভীর মুখে প্রশ্ন করলেন, কি এমন টেনশন তোমার? সকল টেনশন তো আমার। ভুলে যেও না তোমার বাবা নেই, তোমার বাবার পেনশনের টাকায় সংসারটা চলে, সাথে তোমার ভাই আর তুমি টিউশনি করো। থামলেন হাসিনা বেগম, কিছু বলবে তার আগেই অর্পা বলে উঠল, তো এখন কি তোমাদের কাছে আমি বোঝা হয়ে গেছি? আর বইতে পারছো না আমাকে? তাই কি বিয়ে দিয়ে বিদায় করতে চাইছো? হাসিনা বেগম অর্পার দিকে নরম চোখে চাইলেন। মেয়েটার কষ্ট তো আর বুকটা ফেটে যায়, কি করবে সে? মেয়ে বড় হলে বিয়ের সম্বন্ধ তো আসেই, তবে এবারে সম্বন্ধটা একটি বেশি ভালো, তাই তো তিনি এত জোরাজোরি করছেন। তবে মেয়ের এমন আপত্তি তিনি বুঝতে পারছে না। তবে কি মেয়ে কাউকে পছন্দ করে? চোখগুলো স্থির করে তিনি অর্পার দিকে তাকালেন, গলার স্বর নরম করে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করলেন, তোর কি মনে হয়
তোকে দূরে রেখে আমি শান্তিতে থাকতে পারবো? তুই তো আমার কলিজা। আচ্ছা ঠিক আছে, তোকে এখন বিয়ে করতে হবে না। তোর যখন মনে হবে যে তুই বিয়ের জন্য প্রস্তুত, তখন বিয়ে করিস। এখন আম্মাকে বল, তুই কি কাউকে পছন্দ করিস? অর্পা তাকালো তার মায়ের দিকে, চোখে চোখ রেখে বলল। যদি বলি হ্যাঁ? হাসিনা বেগম মেয়ের কথা শুনে থমকালেন। তার মেয়ে কাউকে পছন্দ করে। অর্পা থুতনিতে হাত রেখে বললেন। কে সেই ছেলে? অর্পা হতবিহ্বল হয়ে গেল। ভেবেছিলাম মা এই কথা শোনার পর তাকে কষি একটা চড় লাগাবে, কিন্তু মা এখন ছেলের পরিচয় জানতে চাইছে। সে কি বলবে এখন? অর্পা চুপ করে আছে বিধায় তিনি আবার জিজ্ঞাসা করলেন। কি হলো? ছেলের পরিচয় বলতে এত দ্বিধা কেন? অর্পা এখনো চুপ। কি বলবে সে তো সোহাইবের নাম ছাড়া আর কিছুই জানে না। সে তার মাকে কিছু বলতে যাবে, তখনই কলিং বেলের শব্দ ভেসে আসে। অর্পা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দরজার দিকে। দরজাটা খোলার সাথে সাথে রাসেল ভিতরে প্রবেশ করে, বিরক্তিতে বলতে শুরু করে। কোথায় থাকিস তোরা আপু? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, খবর আছে তোদের? রাসেলের কথায় অর্পা রেগে গেল, গলার আওয়াজ বাড়ালো না আর। যে সময় বেল দিয়েছিস ঠিক সেই সময় দরজা খুলেছি। এতটুকু যদি সবর করতে ইচ্ছে না করে তাহলে গেটের সামনে থেকে কল করে দিস, আগে ভাগে দরজা খুলে রাখবো। রাসেল নির্বোধের মতো দাঁড়িয়ে আছে। কি এমন বললাম যে এই পাগলটা এত রেগে আছে? আবার মনে মনে বলতে লাগলো, না, আজ একে রাগালে চলবে না। অর্পা দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, দৃষ্টি তার রাসেলের দিকে। রাসেল কাঁধ থেকে ব্যাগটা রেখে অর্পা দিকে তাকিয়ে বলল। রাগ করছিস কেন আপু? তুই তো আমার সোনা আপু, কত ভালো তুই। রাসেল মুখটাকে বাচ্চাদের মতো করে বলল, জানিস তুই রাগ করলে মানুষ কালো হয়ে যায়, আর আমি চাই না আমার এত মিষ্টি আপুটা কালো হয়ে যাক। অর্পা বিষম খেলো। এই বলে এমন করছে কেন? অর্পা চোখগুলো ছোট ছোট করে বলল, কি হয়েছে? ঝেড়ে কাশ তো। তোর হাব ভাব আমার ঠিক সুবিধা ঠেকছে না। তোর কি টাকা লাগবে বা কিছু? রাসেল মাথা চুলকালো, ধরা পড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আপু তুই সবকিছু বুঝে ফেলিস, কিন্তু আমার টাকা লাগবে না। আসলে এবারে সব বন্ধুরা মিলে প্ল্যান করেছে রাঙামাটি যাবে। অর্পা বলে উঠল। তো যা, সমস্যা কোথায়? রাসেল মুখ দিয়ে চসূচক আওয়াজ করলো, পরক্ষণে বলে উঠল, আরে যাওয়া নিয়ে তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমি একটা টিউশনি করি, যাকে পড়াচ্ছি তার এখন পরীক্ষা চলছে। মেয়েটাও খুব ভালো পড়ালেখায়, এই সময় তারা ছুটি দেবে কিনা সেটা নিয়ে সমস্যা। এতটুকু বলে রাসেল থামলো, ফের বলে উঠল, তাই আমি চাইছিলাম কি। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারলো না সে, তার আগে অর্পা বলে উঠল, তুই চাইছিলি যে তুই যতদিন যেতে পারবি না ততদিন যেন আমি তোর স্টুডেন্টদের পড়াই, তাই তো? রাসেল মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। তৎক্ষণাৎ অর্পা বলে উঠল, আমি পারবো না, আমিও টিউশনি করি। আমার টিউশনি গুলো শেষ করতে আমার হিমশিম অবস্থা হয়, আর তোর তো 4টে টিউশনি, আমি এতগুলো কখন শেষ করব? একটা হলে মানা যেত, আমি পারবো না। রাসেল মনে মনে খুশি হলো, তার মনে প্ল্যান সাকসেসফুল। দাঁত কেলিয়ে হেসে বলল, আপু তুই নিশ্চিন্তে থাক, সবগুলোকে বন্ধ দিয়ে দিয়েছি, শুধু একটাই খোলা রেখেছিলাম, পরীক্ষা আছে বিধায়। অর্পা নিজের কথার জালে নিচে ফেসে গেল। কি আর বলবে সে? ওকে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। পেছন থেকে রাসেল বলল, আমি ঠিকানা তোর মোবাইলে পাঠিয়ে দিব। বলেই কাকে যেন কল দিল, ধরলো না। তারপর নিপুণের ভাইয়ের নাম্বারে কল লাগালো। ফোনের অপর পাশ থেকে জবাব এলো। হ্যালো। রাসেল গলা পরিষ্কার করে বলল, জি ভাই, আমি রাসেল বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তুমি? তোমার তো খবরই নেই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আসলে একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। বেটা বলে ফেল। তুই আবার আমার সাথে ফর্মালিটি দেখাচ্ছিস নাকি? আমি কিন্তু তোকে সেই ভার্সিটি লাইফ থেকে চিনি। বলেই হাসলো সোহেব। না ভাই, ফর্মালিটি না, শত হইলেও ভাই আমি যখন ইন্টারে তখন আপনি মাস্টার্সে। আমার কত বছরের বড় আপনি। সোহেব আবারও হাসলো। এই ছেলেটাকে তার অনেক ভালো লাগে। সোহেব আবার বলে উঠল, আমার এত বছরের ছোট হয়েও তো তুই সেই দিন আমাকে বাঁচিয়েছিলি, না হয়তো আমি সেই দিনে মরে যেতাম। যাকে সে কথা বল, কি বলবি? রাসেল বলে উঠল, ভাই বন্ধুরা মিলে রাঙামাটি ঘুরতে যাবে প্ল্যান করেছে, আমাকেও যেতে হবে। নিপুণের তো পরীক্ষা, তাই বলতে একটু সংকোচ হচ্ছে। তবে চিন্তা করবেন না ভাই, আমার বদলে যদি আমার বড় আপু কিছুদিন পড়ায়
তাহলে কি কোনো সমস্যা হবে? সোয়েব তৎক্ষণাৎ কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সমস্যা নেই, তুই ঘুরে আয়। রাসেল খুশি হলো, ধন্যবাদ বলে ফোন কেটে দিল। চিৎকার করে মাকে ডেকে আবার বাড়তে বলল। যাক, একটা টেনশন মুক্ত। আড্ডু আর নিপুণ বাড়ি ফিরেছে শেষ বিকেলে। ঘরে ঢুকে আড্ডু চলে গেল নিজের রুমের দিকে। নিপুণ এখনো ড্রয়িং রুমে পৌঁছাতে পারছে না। চোখে মুখে সদ্য ঘুম থেকে ওঠার ছাপ, চোখ জোড়া বন্ধ করে দাঁড়িয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে আখি শিকদার, অনিমা শিকদার এর দিকে তাকিয়ে বললেন, দেখছো আপা, এই মেয়ে কুম্ভকম্বের মতো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই ঘুমাচ্ছে। বলি এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না, বিয়ে দিয়ে দিলে তো এখন নানি হয়ে যেতাম আমি। অনিমা শিকদার হেসে উঠলেন, সাথে জেসমিনও। আখি শিকদার এর দিকে একবার তাকিয়ে অনিমা শিকদার এগিয়ে গিয়ে নিপুণকে ধরলো। নিপুণ লাফ দিয়ে উঠল, বড় মাকে সামনে রেখে জড়িয়ে ধরলো। অনিমা শিকদারও মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, আজ বুঝি আমার নিপুণ মা খুব ক্লান্ত। নিপুণ চোখ বন্ধ করে জবাব দিল, যা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে নে, আমি চা নিয়ে আসছি তোর রুমে। আবার তো তোকে পড়াতেও আসবে। তখনই আখি শিকদার বলে উঠল, ভালো কথা মনে করছো আপা। শোয়েব বলছিল রাসেল নাকি আসতে পারবে না, ও নাকি কোথাও যাওয়ার আছে। জেসমিন শিকদার বলে উঠল, তাহলে নিপুণের যে পরীক্ষা তার কি হবে? রাসেল নাকি বড় বোন আসবে এই কয়েকদিন। নিপুণ এতক্ষণ ধরে সব কথা শুনছিল, তারপর চলে গেল নিজের ঘরের দিকে। এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া অনেক প্রয়োজন। আজ সবাই বাড়িতে আছে। সন্ধ্যার বেলায় শিকদার বাড়ি এমনিতেই জমজমাট থাকে, যেন চাঁদের হাট বসে এখানে। বাড়ির সকল সদস্যরা বসে আছে ড্রয়িং রুমে, শুধু নেই নিপুণ, পড়ে পড়ে ঘুমাচ্ছে। জেসমিন শিকদার একবার ডেকে এসেছে, কিন্তু এক মেয়ের খবর নেই। জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার একসাথে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে, ব্যবসায়িক কিছু কথাও বলছেন। অনিমা শিকদার, আখি শিকদার আর জেসমিন শিকদার বসে বসে মুড়ি মাখাচ্ছেন। ইভা আর ইভান বসে বসে টিভি দেখছে। আদ্র আর সোহেব একসাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। বাড়ির সবাই একসাথে তাদের দিকে তাকালো, আবার চোখ ফিরিয়ে নিল, যে যার কাজে মন দিল। আদ্র আর সোহেব আসা মাত্র ইভান টিভি অফ করে দিল, চুপচাপ হয়ে বসলো সোফার এক কোণে। আদ্র আর সোহেব সোফায় বসা মাত্রই অনিমা শিকদার এসে আদ্রকে এক কাপ চা, কফি আর সোহেবকে এক কাপ চা দিয়ে গেল, সাথে কিছু বিস্কিট। যদিও তিনি জানেন আদ্রি বিস্কুট খাবে না, সোহেবের জন্য মূলত বিস্কুটগুলো। অর্পা এতক্ষণ ধরে ঠিকানা খুঁজতে খুঁজতে ক্লান্ত। তাদের বাসা থেকে শিকদার বাড়ি মূলত অনেক দূর। সে ভেবে পায় না এত দূরে কেন তার ভাই টিউশন নিল। অনেক খোঁজাখুঁজি করার পর অর্পা নিজের গন্তব্যে এসে পৌঁছালো। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে সে। বাড়িটাকে পর্যবেক্ষণ করাই বোধহয় এখন তার প্রধান কাজ। মনে মনে বলে উঠল, এটাই তাহলে শিকদার বাড়ি? এই এলাকার সবচেয়ে প্রসিদ্ধ বাড়ি। দোতলা বিশিষ্ট বাড়িটি কোনো যেন তার নজর কাটছে বারে বারে। তখনই গেটের পাশে দারোয়ান প্রশ্ন করল, কি চাই আপনার আপা? কোনো কাম আইছিল এই বাড়িতে? অর্পার ধ্যান ভাঙলো দারোয়ানের কথায়, আর একটু সামনে গিয়ে দারোয়ানকে বলল, জি, আসলে আমি রাসেলের বড় বোন। ও কিছুদিন আসতে পারবে না, তাই আমাকে আসতে বলা হয়েছে। দারোয়ানটি দাঁত কেলিয়ে বলল, ও, আপনি তাহলে নিপুণ মামনির নতুন ম্যাডাম? আগে কইবেন না, তাহলে তো আর এতক্ষণ দাঁড়ায় থাকতে হইতো না। দারোয়ানটি তাড়াতাড়ি গেট খুলে দিল। অর্পা ভেতরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করল, আপনার নাম কি চাচা? দারোয়ানটি আর একটু কথার নাগাল পেয়ে বলতে লাগলো, যে আমার না করিম মিয়া, আপনি আমারে করিম কইয়া ডাকতে পারেন। অর্পা মুস্কি হেসে বলল, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না, তার থেকে ভালো চাচা বলে ডাকি, না হলে করিম চাচা। আইসা বলে একটু হাসলো। অর্পাও চলে গেল সদর দরজা থেকে। কলিং বেলের শব্দে আখি শিকদার গিয়ে দরজা খুলে নিল। একটা অপরিচিত মেয়েকে দেখে তিনি অবাক হলেন। হঠাৎ করে প্রশ্ন করে ফেললেন, তোমাকে তো ঠিক চিনলাম না মা, কাকে চাই? অর্পা বলল, আন্টি, আমি রাসেলের বড় বোন। ও আসতে পারবে না, তাই আমাকে পাঠিয়েছে। কথার আওয়াজ শোনা যাচ্ছে না, তাই অনিমা শিকদার প্রশ্ন করলো, কে এসেছে রে আখি?
আখি শিকদার অর্পাকে ভেতরে আসতে বলে। অর্পাও ভেতরে প্রবেশ করে। তার কেমন যেন অস্বস্তি লাগছে। ফুল ফ্যামিলি তার দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র সোফায় বসা 2 ব্যক্তি বাদে। আখি শিকদার সবার দিকে তাকিয়ে বলে, রাসেলের বড় বোন এসেছে নিপুণকে পড়াতে। রাসেলের কোনো বোন কথাটি শুনে আদ্র আর সোহেব পেছন ফিরে তাকায়। অর্পাকে দেখে সোহেবের হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। খানিকক্ষণের মাঝে চায়ের কাপটা লুটিয়ে পড়ে নিচে। কিছু পড়া শব্দে অর্প ও সোহেবের দিকে তাকায়। চোকাচুকি হয় দুজনের। তৎক্ষণাৎ আকাশ ভেঙে পড়ে অর্পার মাথায়। বিড়বিড় করে বলে ওঠে, সোহাইব, আমার সোহাইব, আমি পেয়েছি তাকে, পেয়েছি। কিন্তু তার কথা কেউই শুনে না। আদ্র এতক্ষণ ধরে লক্ষ্য করছে ব্যাপারটা, কিছুটা আন্দাজ করেছে ওই ব্যাপারটা। এ ব্যাপারে সোহেবের সাথে পড়ে কথা বলতে হবে। অনিমা শিকদার আর আখি শিকদার ছুটে গিয়েছেন ছেলের কাছে, কোথাও লেগেছে কিনা দেখার জন্য। জুনায়েদ শিকদার বলে উঠল, বাসায় নতুন একজন এসেছে, তার মধ্যে অঘটন ঘটিয়ে ফেলেছো তুমি সোহাইব। সে এখন কি ভাবছে তুমি কিছু মনে করো না মা। অর্পা নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কোনো সমস্যা নেই আঙ্কেল, আমাকে যদি কেউ নিপুণের রুমটা দেখিয়ে দিত তাহলে ভালো হতো। অনিমা শিকদার আখি শিকদারের দিকে তাকিয়ে বলল, তুই এইগুলা একটু পরিষ্কার কর, আমি ওকে নিপুণের ঘরে নিয়ে যাচ্ছি। অনিমা শিকদার অর্পার কাছে গিয়ে বলল, তোমাকে কিন্তু আমরা অর্পা বললেই ডাকবো, বুঝেছ? চলো নিপুণের ঘরে গিয়ে যাচ্ছি। ও বোধহয় এখনো ঘুমোচ্ছে, ওকে তো জানানোই হয়নি তুমি আসবে। তুমি কিছু মনে করো না। অর্পা সামান্য হাসলো, হাসির রেখা টেনেই বলল, সমস্যা নেই আন্টি, আমি কিছুই মনে করিনি। অর্পা চলছে অনিমা শিকদারের পেছনে। দোতলায় উঠে গেছে সে। তবে সে কি জানে একজোড়া চোখ এখনো তার দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। সে চোখের মালিকটাই মনে মনে বলে উঠল, বিরহের তপ্ত মরুর পরে তুমি এলে শান্তির বৃষ্টি হয়ে। ভালোবাসার স্রোতে আসলে অন্তরের ক্ষতগুলো। কিন্তু অর্পা কি শুনলো তার মনের কথাগুলো? অনিমা শিকদার সহ অর্পা এসেছে নিপুণের রুমে। বেচারি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনিমা শিকদার অর্পাকে চেয়ারে বসতে বলে নিপুণকে জাগিয়ে তুলছে, কিন্তু নিপুণের কি সে হুঁশ আছে? সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। অর্পা বেশ কিছুক্ষণ ধরে নিপুণের দিকে তাকিয়ে আছে। নিপুণ অনিমা শিকদারের প্রতি ডাকের সাথে চোখ মুখ কুচকাচ্ছে। অর্পা নিজের মনে মনে বলে উঠল, এটা কি সোহাইবের বোন? চোখ মুখ তো একই রকম দেখতে, শুধু সোহাইব ফর্সা আর নিপুণ দেখতে শ্যামলা। বেশ কিছুক্ষণ ধরে নিপুণকে পরখ করলো অর্পা। তারপর অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি চলে যান, আমি ওকে তুলে দেব। অনিমা শিকদার অর্পার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তুমি তুলতে পারবে তো? ও কিন্তু এত সহজে উঠবে না। অর্পা মৃদু হাসলো অনিমা শিকদারের কথায়। তারপর বলে উঠল, অবশ্যই আমি তুলতে পারবো, ভরসা করতে পারেন। ও এখন তোমার স্টুডেন্ট, তুমি যা ইচ্ছে করতে পারো। কথাটা বলে চলে গেল অনিমা শিকদার। অর্পা গিয়ে নিপুণের মাথার কাছে বসলো, ভালো করে মুখটা পরখ করলো। এই প্রথম তার রাসেলকে সন্ধান দিতে ইচ্ছে করছে। এই প্রথম তার রাসেলকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। এতদিন কত কাতরেছে সোহেবের এক নজর দেখা পাওয়ার আশায়, আর তার ভয় কি না সোহেবদের বাড়িতেই টিউশনি নিয়েছে। অর্পা নিপুণের দিকে ঝুঁকলো কিছুটা, তারপর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, নিপুণ, আমি কিন্তু তোমার নতুন ম্যাডাম, আমাকে কিন্তু তুমি অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছো, এবার উঠে পড়ো। নিপুণ কিছুটা নড়ে চড়ে উঠল। নতুন ম্যাডাম কথাটি কর্ণগুহারে গিয়ে প্রবেশ করা মাত্র তড়িৎ গতিতে উঠে বসলো, আশেপাশে চোখ বুলালো। অর্পাকে পাশে দেখতে পেয়ে মনে মনে বলে উঠল, এটাই কি তাহলে রাসেল স্যার বড় বোন? নিপুণকে এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অর্পা মৃদু হেসে বলল, আমি হলাম তোমার স্যার, মানে রাসেলের বড় বোন। তুমি হয়তো জানো রাসেল এই কয়েকদিন আসতে পারবে না, তাই আমার আশা। তুমি ফ্রেশ হয়ে এসো আগে, তারপর কথা হবে। নিপুণ চলে গেল ফ্রেশ হতে। অর্পা গিয়ে চেয়ারে বসলো। কিছুক্ষণের মধ্যে নিপুণ ফ্রেশ হয়ে আসলো, গিয়ে বসে পড়লো অর্পার পাশের চেয়ারে। একবার নিপুণের দিকে তাকালো, তারপর বলতে লাগলো, আমার নাম অর্পা, তুমি আমাকে আপু বলে ডাকতে পারো। আজকে আমরা খুব কম পড়বো। আমি রাসেলের থেকে যতটুকু শুনেছি তুমি পড়ালেখায় খুব মনোযোগী নিপুণ, তবে আমি প্রশংসা করছি বিধায় যেন আবার তোমার দুষ্টুমি বেড়ে না যায়।
নিপুণ অর্পার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল, মনে মনে বলে উঠল, কি সুন্দর রাসেল স্যারের বোল, যেমন সুন্দর চেহারা ঠিক তার চেয়ে সুন্দর তার কথা। নিপুণও অর্পার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে আপনাকে অর্পা আপু বলেই ডাকবো। অর্পা মাথা নাড়ালো নিপুণের কথায়। তাদের সময় কাটতে লাগলো পড়ালেখা আর কিছু মজার মজার দুষ্টুমিতে। সোয়েব এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিপুণ আরও অর্কের কথা গুলো শুনছিল। ভিতরে প্রবেশ করেও করলো না, ফিরে গেল নিজের রুমে। সোহেব রুমে এসে চমকালো, কাপা কাপা গলায় প্রশ্ন করলো, তুমি আমার ঘরে? আড্ডু এক নজর তাকালো সোয়েবের দিকে, তারপর দ্রুত চলে গেল বারান্দায়। আড্ডির যাওয়া দেখে সোয়েব দীর্ঘশ্বাস ফেলে, তাই সে ও বারান্দার দিকে হাঁটা দিল। আড্ডু দাঁড়িয়ে আছে পেছন দিক ফিরে, আকাশের দিকে তার চাহনি। সোহেব এসে আড্ডির পাশে দাঁড়ালো, একবার মুখের দিকে তাকিয়ে সেও আকাশের পানে তাকালো। নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলো, আকাশের পানে কি দেখো? আজ তো আকাশ অন্ধকার, চাঁদ তো আজ নেই। আদ্র নড়ল না নিজের জায়গা থেকে, সোহেবের দিকেও চাইল না, নির্বিকার কণ্ঠে বলে উঠল, চাঁদ উঠুক আর না উঠুক, চাঁদের জায়গা কিন্তু আকাশে। আর্দ্র ফের বলে উঠল, রাসেলের বোনকে তুই কি করে চিনিস? দেখে তো মনে হচ্ছিল। আদ্র আর কিছু বলার আগে নাই সোহেব বলে উঠল, ভাই সরি। কেন? সোহেব আবার বলে উঠল, তোমাকে না জানানোর জন্য। থামলো সোহেব, আবার বলে উঠল, ভাই আমি সিলেটকে অর্পার দেখা পাই, জানি না কিভাবে আমি ওকে ভালোবেসে ফেলি, কিন্তু ভাই আমি সত্যি বলছি, আমি নিজের উপর কনফিডেন্স ছিলাম না। আমি ভেবেছিলাম এটা জাস্ট একটা ভালো লাগা, আমি গুরুত্ব দিইনি। কিন্তু কি? আডুর এখনো শান্ত। কিন্তু যখন আমি সিলেট থেকে চলে এসেছিলাম তখন অনুভূতিগুলো আরো প্রখর হয়ে গিয়েছিল। যে সত্য থেকে আমি পালাতে চাইছিলাম আমি পারিনি, সেই সত্যগুলো থেকে পালাতে। বিশ্বাস করো আমি পারিনি, তাই পাগল কুত্তার মতো লোক লাগিয়েছিলাম ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। এখন দেখি ও রাসেলের বড় বোন। আদ্র এবার সোহেবের দিকে চাইলে প্রকাশ্যে দৃষ্টি খাবে। হঠাৎ আদ্র বলে উঠল, অর্পাকে তুই ভালোবাসিস? পাশে থাকতে পারবি তো সারা জীবন? যদি সে বিশ্বাস নিজের ওপর থাকে তাহলে বলে দে, সময় নষ্ট করলে তোরই ক্ষতি। আমি ভালোবাসি অর্পাকে, পাশে থাকতে পারবো সারা জীবন। খুব শীঘ্রই আমি ওকে বলে দেবো ভাই, খুব শীঘ্রই। আদ্র মৃদু হাসলো। তৎক্ষণাৎ সোহেব প্রশ্ন করলো, তাহলে তুমি বলছো না কেন ভাই? তুমি কবে বলবে সব? সোহাইবের প্রশ্নে আদ্র হেসে দিল। আদ্র এবার পূর্ণ নেটে চাইলো সোহাইবের দিকে, কাঁধে দ্রুম করে একটা কিল মেরে দিল। হাসতে হাসতে বলে উঠল, তোর বোনকে আমি কিছু বলে পটানো লাগবে না, সে এখন এমনিতেই আমার উপর পটে বসে আছে। আমি তো সোজা বিয়ে করার প্ল্যান করেছি, দেখবি একদিন ফুক করে বিয়ে করে চলে এসেছি। আদ্রের কথায় সোহেব খুক খুক করে কেসে উঠল। সরু দৃষ্টিতে আদ্রের দিকে চাইল, মনে মনে বলে উঠল, কি ডেঞ্জারাস রে বাবা, আমার বোনকে পালিয়ে নিয়ে যেতে চাইছে, আবার আমাকে জানিয়ে রাখছে। সোহেব শুকনো ঢোক গিলল, না এগুলো নিয়ে পড়ে ভাববে, আগে অর্পার ব্যাপারটা ক্লিয়ার করা যাক। কথায় আছে না, পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উত্তম, তাহলে চরকা তাড়াতাড়ি ঘুরবে। আড্ডু চলে গেল সোহেবের রুম থেকে। সোহেব তাকিয়ে থাকলো সেদিকে। এখন নিপুণের ঘরের দিকে যেতে হবে। সোহেব লম্বা লম্বা পায়ে নিপুণের ঘরের সামনে এলো। ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। সোহেব ভেতরে প্রবেশ করতে একটু সংকোচ বোধ করলো। শত হলো নিপুণ তার ছোট বোন, আবার মনে মনে বলে উঠল, তোর সংকোচের গুল্লি মারি, ছোট বোন যদি চোখের সামনে আদ্র ভাইয়ের প্রেমে হাবুডুবু খাইতে পারে, আমি কি ছোট বোনের ম্যাডামের প্রেমে হাবুডুবু খাইতে পারি না? শতভাবনার অবসান ঘটিয়ে সোহেব ঢুকে গেল নিপুণের ঘরে। পেছন থেকে আওয়াজ পেয়ে নিপুণ আর অর্পা পেছন ফিরে তাকালো। অর্পা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে যেন কিছুই হয়নি, কিন্তু নিপুণ চোখগুলো সরু করে তাকিয়ে আছে সোহেবের দিকে। গলা খাকানি দিয়ে বলল, ভাইয়া কোনো ম্যানার্স শেখুনি নাকি? রুমে আসার সময় যে অনুমতি নিতে হয় তাও কি ভুলে গেলে? সোহেব থতমত খেয়ে গেল। নিপুণের দিকে কটমট দৃষ্টিতে চাইল, বিড়বিড় করে বলে উঠল, এই জন্য বললে ঘর শত্রু বিভীষণ, ওভাবে ওর সামনে আমার মান সম্মানের ফালুদা বানিয়ে দিল। অর্পার কথায় সোহেবের হুঁশ আসে। সে অর্পার দিকে তাকিয়ে বলল, বলতে এসেছিলাম মিস অর্পা, এখন দেখছি আগে আপনার থেকে পারমিশন নিতে হবে। শেষের কথাটি নিপুণের দিকে তাকিয়ে বলল, অবশ্যই নিতে হবে ভাইয়া, তুমি আমার মিস। আপুকে কি জিজ্ঞেস করেছো? আদ্র ভাইও তো প্রথম দিন রাসেল স্যারের সাথে দেখা করার সময় পারমিশন নিয়ে রুমে এসেছিল। আদ্র ভাই যদি আসতে পারে তাহলে তুমি কোন খ্যাতের মূলা?
নিপুণের কথায় সোহেব চোখ ঘোরানি দিল। নিপুণ সেদিকে তাকিয়ে আবার মুখ ভেঙচি কাটলো, মনে মনে বলে উঠল, কত বড় সাহস আদ্র ভাইয়ের হবু বউকে চোখ গোড়ানি দেয়। বার বড় গলা করে বলেই ফেললো, ভাইয়া তুমি যে আমাকে এভাবে চোখ গোড়ানি দিচ্ছ, আমি কিন্তু তা আদ্র ভাইকে বলে দিব। বানিয়ে বানিয়ে আরো অনেক কথা বলবো। তারপর দেখো আদ্র ভাই তোমার চোখগুলো তুলে গেলে দেবে। এরপর তোমার মতো কানার আর বিয়ে হবে না। কথাটা বলেই হাসলো নিপুণ। নিপুণের কথায় সোহেবের চোখগুলো কটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এই মেয়েটা ইদানিং একটু বেশি করছে, কাউকে তোয়াক্কা করে না, সব আদ্র ভাইয়ের আশকারায়। আজকেই এটার একটা বিহিত করতে হবে। সোহেব একবার নিপুণ আর একবার অর্পার দিকে চাইলো। অর্পা ঠোঁটের মৃদু হাসি দেখেই বোঝা যাচ্ছে অর্পা তাদের কথাগুলোকে বেশ উপভোগ করছিল। হঠাৎ সোহেবের চোখে চোখ পড়ায় হাসি বন্ধ হয়ে গেল তার। সোহেব বুড়ুকুচকে তাকিয়ে আছে অর্পার দিকে। কিছুক্ষণের ব্যবধানে সোহেব বেরিয়ে গেল নিপুণের ঘর থেকে। তবে যাওয়ার আগে বলে গেছে নিপুণকে এত পড়া দিতে যাতে ও পড়ার টেবিল থেকে এক মুহূর্তের জন্য উঠতে না পারে। নিপুণ অবাক হয়ে গেল সোহেবের কথায়। অর্পার দিকে তাকিয়ে বলে উঠল, শুধু একটু মজাই তো করেছি, তার জন্য এত হাইপার হওয়ার কি আছে? নিপুণ অর্পার দিকে তাকাতেই দুজন ফিক করে হেসে দিল। রাত 10টা বাজে বরাবর। সবাই খাবার টেবিলে উপস্থিত। দৈনন্দিনের মতো আজকের দিনটি সবাই খাবার টেবিলে বসেছে আর বাড়ির বউরা তা পরিবেশন করছে, এটা ওটা আগিয়ে দিচ্ছে। নিপুণ বসেছে আদ্রের মুখোমুখি। আদ্রের পাশে আছে সোহেব। নিপুণ একবার তাকালো সেদিকে। প্রতিবার তাকানোতে সোহেব তাকে কটমট লুক দিল। ঢোক গিলে নিপুণ তার খাওয়ার দিকে মনোযোগ দিল। নিপুণ এক প্লেটে ভরে ভরে ভাত নিল, তারপর বাটি থেকে বেশি করে কলিজা ভুনা নিয়ে নিল। খাবার প্লেটটার দিকে তাকিয়ে বলে উঠল, দেখলেও মনে শান্তি, খেতে আরো শান্তি। নিপুণের প্লেটে আর জায়গা নেই। ইভা বলে উঠল, তুমি এগুলো খেতে পারবে তো নিপুণ? নিপুণ বাঁ হাতে ইভার গাল টিপে বলতে লাগলো, আমি কি তোর খাবার নিয়ে ঢং করি? দেখবি এইগুলো খেয়ে আবার খাবো। সোহেব বলে উঠল, রাক্ষসী একটা। কথাটা কি আদ্রের কানে গেল? সোহেব আদ্রের দিকে আর চোখে একবার তাকালো। আদ্র কোনো দিকে তাকাচ্ছে না, সব কথা শুনে যাচ্ছে সে। নিজের খাবারে আপাতত ব্যস্ত সে। বড় সবার খাবার শেষ, কেউ উঠে গেছে, কেউ হাত ধুতে গেছে। নিপুণ এখনো খাচ্ছে। আদ্র একবার তাকালো নিপুণের দিকে, তারপর সেও উঠে গেল। আদ্র হাত দিয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে সোহেবের দিকে তাকালো, গম্ভীর মুখে বলে উঠল, এটা তো লাস্ট ওয়ার্নিং সোহাইব, নিপুর খাবারের দিকে নজর দিবি না। ওর খাবারের দিকে আরেকবার নজর দিলে তোর চোখগুলো আমি তুলে নেব। বলেই চলে যায় আদ্র। সোহেব এখনো সেখানে থ মেরে দাঁড়িয়ে আছে। মনে মনে বলে উঠল, ও কি ফ্যামিলিতে জন্ম নিলাম, বড় ভাই ছোট বোন সবাই চোখ তুলে নেওয়ার হুমকি দেয়। আদ্র টেবিলের সামনে গিয়ে এক গ্লাস পানি ঢালে। বসে খেতে যাবে তখন অনিমা শিকদার প্রশ্ন করেন, তুই যে কলিজা ভুনা খাসনি, সেটারও কি করব? নিপুণকে দিয়ে দাও। জবাব দিতে দেরি করলো না আদ্র। নিপুণ প্লেট চেটে চুটে খাচ্ছিল। আদ্রের কথা শুনে তার হাত থেমে গেল। মাথা নাড়িয়ে বলে উঠল, না না আদ্র ভাই, আমার তো খাওয়া শেষ, আমি আর খাবো না। কে শুনে কার কথা? অনিমা শিকদারের থেকে কলিজা ভুনার বাটিটা নিয়ে এগিয়ে গেল নিপুণের দিকে। বাটিতে অবশিষ্ট কলিজা ভুনাগুলো তুলে দিল নিপুণের প্লেটে। নিপুণ অবাকের চরম পর্যায়ে। আদ্রের দিকে তাকাতেই আদ্র বলে উঠল, এইগুলোর সাথে আরো কিছু ভাত নিয়ে খা, খবরদার খাবার নষ্ট করেছিস তো। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আদ্র পা বাড়ালো সিঁড়ির দিকে। পিছনে কি হলো তা দেখার সময় নেই তার। নিপুণ ঘরে এসে হাঁটছে বললে ভুল হবে। সে রীতিমতো জোরে জোরে পায়চারি করছে, ঘরের এপাশ থেকে ওপাশ যাচ্ছে। নিপুণের এখন ইচ্ছা করছে আদ্রের মাথাটা ফাটিয়ে দিতে। সে গিয়ে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি হাতে নিল, কিন্তু সবটা পানি খেতে পারলো না। চোখ দিয়ে কান্না বের হয়ে আসতে চায়, গলাটায়ও মনে হয় কিছু দলা পাকিয়ে আছে। হাত দিয়ে মুখটা একবার মুছে নিল সে। ফ্যান চলা সত্ত্বেও প্রচুর ঘামছে সে। উফ, এখন মনে হয় প্রকৃতির ডাক এসেছে। জলদি ছুটে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এসে এক গ্লাস পানি ঢকঢক করে সবার করে ফেললো সে। পেটের উপর হাত রেখে বলল, আহ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। দুনিয়ায় শান্তির কথা চিন্তা করছিস, আর এদিকে আমার শান্তির কি হবে? পেছন থেকে পুরুষালী গলা আসতেই নিপুণ সেদিকে তাকালো। গলার মালিক কে সে তা জানে। নিপুণ সামনে এগোতে এগোতে বলে উঠল, আপাতত দুনিয়ায় শান্তির কথাই চিন্তা করি। আপনার শান্তির কথা চিন্তা করার সময় আসলে আপনারটাও করবো আদ্র ভাই। আপাতত আমি দুনিয়া নিয়ে একটু ব্যস্ত আছি। কি এমন পটল মার্কা কাজ করেছিস দুনিয়া নিয়ে যে এত ব্যস্ত ছিলি? তো আধ ঘন্টা যাবত ওয়াশরুমে, সেটাই বুঝি তোর দুনিয়া? বাহ,
বেশ ভালো তো তোর দুনিয়াটা। আদ্রের এমন গা জ্বালানো কথায় নিপুণের সরাসরি জ্বলে যাচ্ছে। ইচ্ছে তো করছে একটা বাড়ি মেরে মাথাটা দুভাগ করে দেই, উজবুক কোথাকার। কিন্তু এমন কাজ করার সাহস কি তার আছে? ওই মনে মনে গোষ্ঠী উদ্ধার করা, ওই যে বলে না পাগলের সুখ মনে মনে, ওইটুকুই নিপুণের দৌড়। নিপুণ দীর্ঘশ্বাস ফেললো, কিছু বলার সাহস আর নেই। মুখটাকে কাচুমাচু করেই বলে উঠল, আমি আজ সত্যি এতগুলো ভাত খেতে পারতাম না। আমার পেট একদম ভরে গিয়েছিল। শেষে আপনার দেয়া খাবারগুলো খেয়ে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তাই তো এতক্ষণ ধরে ওয়াশরুমকেই আমার দুনিয়া বানাতে হলো। আদ্র একবার নিপুণের দিকে তাকালো। মেয়েটা চোখ তুলছে না, সবটা কথা নিচের দিকে তাকিয়েই বলছে। আদ্র অকপটে প্রশ্ন করলো, পেটে জায়গা না থাকলে খেয়েছিস কেন? নিপুণ এবার আদ্রের দিকে চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের, কেউ চোখ সরালো না। আদ্রের চোখের দিকে তাকিয়ে নিপুণ বলে উঠল, আপনি বলেছেন তাই তো খেয়েছি, না হলে কি আমি খেতাম নাকি? আপনার কথা আমি ফেলতে পারি না, তাই আপনি বেশি করে এমন করেন। কেমন করি? আদ্রের এমন প্রশ্নে নিপুণ ঠিক বুঝতে পারে আদ্র তাকে ইচ্ছে করে এমন প্রশ্ন করেছে। কথা ঘুরাতে সে বলে উঠল, তা আমি কেন বলবো? আপনি বুঝে নিন আপনি কেমন করেন। আর এখন আমার ঘরে আসলেন কেন? নিপুণ তার ব্রুজোড়া কুচকালো। আদ্র বুঝতে পারলো যে নিপুণ কথা ঘুরাতে চাইছে। সে এইগুলো নিয়ে বেশি ঘাটলো না, এইগুলোর জন্য সে এখন আসেনি। আদ্র নিপুণের সামনে থেকে সরে দাঁড়ালো। অমনি নিপুণের চোখ গেল খাটের উপরে থাকা একটা বাক্সের উপরে। একবার আদ্রের দিকে তাকালো, একবার বক্সের দিকে তাকালো, আবার আদ্রের দিকে তাকিয়ে বক্সের দিকে তাকালো। এভাবে চললো কয়েকবার। আবার আদ্রের দিকে তাকালো। আদ্র চরম বিরক্তিতে বলে ওঠে, এত ঢং করছিস কেন তুই? গিফট বক্স কি আর জীবনে চোখে দেখিসনি, নাকি প্রথম দেখলি? নিপুণ চোখ বড় বড় করে বলে উঠল, আগে তো দেখেছি, কিন্তু এত বড় দেখিনি। এটা কি আমার আদ্র ভাই? আদ্র এবার মুখ নিয়ে চশচক আওয়াজ করে বলে উঠল, তা তোর ঘরে যখন এনেছি তোরই তো হবে। তুই এসব গবেট মার্কা প্রশ্ন কেন করছিস? মাথার ঘিলু কি ওয়াশরুমের কমোডে ফ্লাশ করে দিয়ে এসেছিস? নিপুণ কিছু মনে করলো না আদ্রের কথায়। এক লাফে চলে গেল খাটের উপরে। গিফট বক্সটা হাতে নিয়ে তুলে কোলে নিতে চাইলো, কিন্তু পারলো না। চোখ পিটপিট করে আদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি এনেছেন আদ্র ভাই? এত ভারী কেন এটা? নিপুণের কথা আদ্রের কানে দিয়ে ঢুকেনি। সে তো নিপুণের কার্যকলাপ দেখছে আর মনে মনে হাসছে। বোকা নিপুণ কি তা টের পেয়েছে? পায়নি। সে যতই চালাক হওয়ার ভান করুক, আসলে সে বোকাই। মনে মনে আদ্র বলে উঠল, বোকা ঘুম কুমারী, তুই অনেক বোকা, অনেক। নিপুণ এবার এক লাফে আদ্রের সামনে চলে আসলো। আদ্র সামান্য নড়েনি নিজের জায়গা থেকে, তবে ধ্যান ভাঙলো তার। সামনে তাকাতেই দেখে নিপুণ তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। আদ্র এবার প্রশ্ন করলো, কি সমস্যা তোর? এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন? সমস্যা আমার না আদ্র ভাই, সমস্যা আপনার। আপনি কি ধ্যানে চলে গিয়েছিলেন? আমি যে আপনাকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি যে বক্সে কি আছে আপনার, সেদিকে কোনো হুঁশ আছে? নিপুণ এবার নরম হয়ে জিজ্ঞেস করলো, বলুন না আদ্র ভাই, কি আছে এই বক্সে? আদ্র এবার ট্রাউজারের পকেটে দুটি হাত পুরে সোজা হয়ে দাঁড়ালো। ঘাড়টা একটু বাঁকা করে বলে উঠল, আমি বলতে পারবো না কি আছে, তুই খুলে দেখ। আদ্র চোখের ইশারায় বক্সটার দিকে দেখালো, তারপর আবার বলে উঠল, তুই আনবক্সিং কর, আমি আসি। এই বলে পা বাড়ালো। কিছু পা এগিয়ে আবার ফিরে তাকালো নিপুণের দিকে। কেউ গিফট দিলে যে ধন্যবাদ জানাতে হয়, তাও কি ভুলে গেলি নাকি? নিপুণ এবার আকাশ থেকে পড়লো। বুড়ো কুচকে আড্ডের দিকে তাকিয়ে আছে সে। এভাবে কি কেউ নিজেই নিজের জন্য ধন্যবাদ চায়? মিনমিন করে বলে উঠল, ধন্যবাদ। হাড্রি এবার গলা উঁচু করে বলে, এভাবে ভ্রু কুচকে আছিস কেন তুই? ভ্রু কুচকালে তোকে বড় বড় লাগে, আদর করতে মন চায়। বিয়ের আগে আরেকবার যদি ভ্রু কুচকেছিস তাহলে খুব মুশকিল হয়ে পড়বি। বিয়ের আগে যদি আরেকবার ভ্রু কুচকেছিস তাহলে খুব মুশকিলে পড়বি তুই নিপুণ। আর তোর এমন ধন্যবাদ আমি চাই না। আজ পর্যন্ত যতটা ধন্যবাদ তুই দিয়েছিস আমি তা কড়ায় গন্ডা হিসেব রেখেছি। সুযোগ পেলে সেদিন হিসেব চুকিয়ে দেব। কথাগুলো বলে আদ্র আর 1 মিনিটও নিপুণের সামনে দাঁড়ায়নি। গটগট পায়ে নিপুণের কক্ষ ত্যাগ করলো। আদ্রের কথায় নিপুণের গায়ে কাঁটা দিয়ে উঠল। শরীরের শিরা উপশিরায় রক্তের স্রোত তীব্র গতিতে বইতে লাগলো। মনে মনে শুধু একটা কথাই বলে উঠল, আদ্র ভাই কি বলে গেল? এটা কি বোঝাতে চাইছে উনি? উনি কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে ভালোবাসে কথাটা বলে গেল? আদ্র ভাই তাকে ভালোবাসে কথাটা ভাবতেই শরীর কাঁপুনি দিয়ে উঠল নিপুণের।
নিপুণ দরজাটা ভিড়িয়ে খাটে গিয়ে বসেছে। এখনো লাইট বন্ধ করেনি, সাথে আছে একটা ক্রাফট কাঁচি। উদ্দেশ্য এখন আদ্র ভাইয়ের দেওয়া গিফট বক্সটা খোলা। তাই আর দেরি না করে লেগে গেল নিজের উদ্দেশ্য পূরণে। সযত্নে বক্সের উপরে মোড়ানো কাগজটা খুলতে লাগলো। না জানি কি আছে, যদি নাজুক কিছু হয়, তাই নিপুণ অতি সাবধানতা অবলম্বন করলো। অবশেষে বক্সের উপর থেকে র্যাপিং পেপার খুলতে সফল হলো নিপুণ। বক্সের চারপাশের মোড়ানো আঠালো ফিতাগুলো খুলে যেই নিপুণ বক্সের মুখ খুলল, অমনি তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। বক্সের ঢাকনা লাগিয়ে চোখগুলো ভালো মতো কষলে নিল। কিছুক্ষণ পর চোখ মেলে পিটপিট করে চাইলো বক্সটার দিকে। এক কল্পনা জগতে নিমজ্জিত হলো সে। আরো এক সপ্তাহ আগের কথা। কলেজ থেকে ফিরে নিপুণ মাত্র একটু শুয়েছে, অমনি জেসমিন শিকদার এলো নিপুণের ঘরে। নিপুণ, নিপুণ, দেখ দেখ। নিপুণ চোখ বন্ধ করেই জবাব দিল। কি হয়েছে চাচি? জেসমিন শিকদার উদ্দীপ্ত কণ্ঠে বলল। চোখ বন্ধ থাকলে দেখবি কেমন করে? দেখ দেখ তো, তোর কাকা আমায় গিফট দিয়েছে। গিফটের কথা শুনে নিপুণ তড়িৎ চোখ মেলল। সামনে দেখলো জেসমিন শিকদার উদ্দীপ্ত মুখে তাকিয়ে আছে তার দিকে। হাতে একটি জামদানি শাড়ি আর একটি ক্যাসপিয়ান শাড়ি। নিপুণ অবাক চোখে তাকালো সেগুলোর দিকে, বিস্মিত কণ্ঠে বলে উঠল, ওয়াও চাচি, শাড়িগুলো তো খুব সুন্দর। কাকার চয়েস তো মাশাআল্লাহ। ঠিক বুঝেছে তোমাকে কিসে মানাবে। হঠাৎ করে গিফট, ব্যাপার কি? হুম। নিপুণের এমন রসিকতায় জেসমিন শিকদার যেন বরফের ন্যায় গলে গেল। খাটে বসতে বসতে বলল, আমি কি জানি তোর কাকা আমায় এগুলো দিবে? আমি কি কোনো উপহার চেয়েছি নাকি? আমি তো শুধু বলেছিলাম এই শাড়ি কখন অর্ডার দিল কে জানে, আজই আমায় দিল। জেসমিন শিকদার আর একটু উচ্ছ্বাসিত হয়েই বলল, যাই বড় আপা আর ছোট আপাকে দেখিয়ে আসি। বলেই উঠে দাঁড়ালো। নিপুণ জেসমিন শিকদারের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসলো। তার চাচি একটু আহ্লাদি, কাকা কিছু দেওয়া মাত্র সবাইকে তা দেখিয়ে বেড়াবে, নিজে নিজে হাসবে। মাঝে মাঝে নিপুণের মনে হয় ছোট চাচি তার থেকেও ছোট। জেসমিন শিকদার নিপুণের ঘর থেকে বের হতে উদ্যত হলে নিপুণ পেছন থেকে ডাক দিয়ে ওঠে, চাচি। জেসমিন শিকদার পেছন ফিরে বলল, তোর আবার কি হয়েছে, কিছু বলবে? এই শাড়িগুলো কোন পেজ থেকে নিয়েছো কাকা? তুমি কি জানো? না জানলে জিজ্ঞেস করে একটু আমাকে বলবে, আমিও একটু দেখতাম আর কি। নিপুণের এমন কথা শুনে জেসমিন শিকদার বলে ওঠে, তোর কাকাকে জিজ্ঞেস করার দরকার নেই। নিপুণকে পেজের নাম দেখিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রাতের খাবার খাওয়ার পর্ব শেষ করে নিপুণ ঘরে এসে শুয়ে পড়ল। মোবাইলটা হাতে নিয়ে সেই শাড়ির পেজে স্ক্রল করতে লাগলো সে। স্ক্রল করতে করতে চোখ গেল একটি অফারে, 10টা শাড়ির কম্বো একসাথে। অসাধারণ সব শাড়ি। বারে বারে ভিডিওটা দেখতে লাগলো সে। হঠাৎ খেয়াল করলো ভিডিওর ক্যাপশনে লেখা, প্রিয় মানুষকে মেনশন করে কিনে দিতে বলুন। অমনি নিপুণের চোখে মুখে এক অদ্ভুত হাসির রেখা দেখা গেল। চট করে আটকে মেনশন করে দিল। কিছুটা সময় কেটে গেল, কিন্তু ওদিক থেকে কোনো রিপ্লাই আসলো না। অপেক্ষার অবসান ঘটিয়ে যেই না নিপুণ মোবাইলটা রাখতে যাবে, অমনি টং করে একটা আওয়াজ হলো। তড়িঘড়ি করে নিপুণ মোবাইলটা দেখলো। আদ্র ভাই রিপ্লাই দিয়েছে। এক গালে হেসে যেই না রিপ্লাইটা দেখলো, অমনি হাসিটা গায়েব হয়ে গেল। থাপ্পড় মেরে গাল দুটো লাল নীল করে দেবো বেয়াদব। এত রাতে মানুষকে মেনশন করে বিরক্ত করিস? কমেন্ট ডিলিট করবি নাকি আমি তোর রুমে এসে থাপ্পড় মেরে ডিলিট করাবো? আদ্রের এমন রিপ্লাই দেখে দুঃখে কষ্টে নিপুণের চোখে জল চলে এলো। সাথে সেই কমেন্টে 3-4টা হা রিয়াক্টও পড়ে গেছে। এগুলো দেখে লজ্জায় নিপুণ কমেন্টটা ডিলিট করে দিল। মনে মনে প্রতিজ্ঞা করে নিল, কোনোদিন এভাবে আদ্র ভাইকে আর কিছু কিনে দিতে বলবে না, জীবনেও না। মশার কাপড়ে নিপুণের ধ্যান ভাঙলো। বক্সের মুখটা আবার খুললো। খোলা মাত্র একটা চিরকুট নজরে পড়লো তার। বক্স থেকে তুলে আলতো হাতে নিল নিপুণ। কাপা কাপা হাতে খুললো সেই চিরকুট খানা। চোখ বুলালো হলুদ কাগজের উপরে লাল রঙের সেই মোহনীয় লেখাটায়, শাড়িতেই নারী, তাই তোকে এই শাড়িগুলো দিলাম, না হলে কখনোই তোকে এইগুলো দিতাম না। দিয়েছি বলে আবার দিন দুনিয়া ভুলে নাচতে শুরু করিস না। পরীক্ষায় ভালো করলে আরো চমকপ্রদ উপহার পাবি। আর হ্যাঁ, এই শাড়িগুলো এখন পরবি না, খবরদার। বিয়ের পর পরিস তোর বরের সামনে। চিঠিটা পড়া মাত্রই নিপুণের মুখে লাজুক হাসি ফুটে উঠল। অবাক চোখে শাড়িগুলোকে দেখলো নিপুণ। বালুচুরি শাড়ি, ধনেখলি শাড়ি, তাঁত শাড়ি, সাইক্লাম শাড়ি, ক্যাসপিয়ান শাড়ি, আর কয়েকটা জর্জেট শাড়ি। তৎক্ষণাৎ সে বক্স থেকে শাড়িগুলোকে নামাতে উদ্যত হলো। একটা একটা করে শাড়ি নামিয়ে সযত্নে খাটের উপরে রাখলো। গুনে গুনে 20টা শাড়ি নামিয়েছে নিপুণ। ডার্ক রেড ভেলভেট কালারের জর্জেট শাড়িটা হাতে নিয়ে দেখছে সে। তারপর চোখ গেল পার্টি ওয়ার শিপন শাড়িটাতে। সাদা রঙের শাড়িটা একদম নজর করা। নিপুণের প্রায় পাগল পাগল অবস্থা। যেটা দেখছে ওটাই ভালো লাগছে। নিজের হাতে নিজে চিমটি কাটলো নিপুণ। না, এগুলো সত্য। আদ্র ভাই সত্যি আমাকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো উপহার দিয়েছে।
আবার সেই চিরকুটখানা হাতে নিয়ে পরপর 3-4টা খানা চুমু খেয়ে নিল। আদ্রের উপরে এতদিন ধরে যত রাগ পুষে রেখেছিল সব রাগ গলে ঠান্ডা আইসক্রিমে পরিণত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শাড়িগুলো ক্লোজেটের মধ্যে তুলে রাখলো সে। লাইটটা অফ করে সোজা হয়ে খাটে শুয়ে পড়ল। হাতের মধ্যে সেই চিঠিখানা এখনো আছে। আজ আবার মনের এক গহীন গহ্বর থেকে আদ্রের জন্য প্রেম বেরিয়ে আসতে চাইছে। আজ হাত থেকে চিরকুটখানা আর রাখবে না। খুশির জোয়ারে ভেসে যাচ্ছে সে। কখন সে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সময়ের ধারা যেন এক অপ্রতিরুদ্ধ নদীর মতো, এটি কখনো স্থির থাকে না, তার গতিতে নিরন্তর ছুটে চলে। অনেকগুলো দিন কেটে গেছে। নিপুণের পরীক্ষা শেষ হয়েছে। এখন কলেজে সাময়িক ছুটি, তবে প্রাইভেট কোচিং এগুলো থেকে কি আর ছুটি পাওয়া যায়? ওগুলো চলছে আগের গতিতে। আজ নিপুণের কোনো কোচিং নেই। রাসেলের থেকেও ভুজুং ভাজুং দিয়ে 2-3 দিনের ছুটি নিয়েছে। এখন আর অর্পা আসে না, আসবেই বা কি করে? সে তো সাময়িকের অতিথি ছিল। সকাল থেকেই নিপুণ ইনিয়ে বিনিয়ে ঘুরতে যাওয়ার কথা অনেকবার সকলের কানে তুলেছে, কিন্তু কেউই তার কথার পাত্তা দেয়নি। মা চাচিদের সামনেও কয়েকবার বলেছে, তারা তো বলেই দিয়েছে বাড়িতে বড়রা আছে, কর্তারা আছে, তাদের থেকে অনুমতি নিতে পারলে যেতে। কিন্তু তাদের কাছে যেতেই তারা কাজের বাহানা দিয়ে দিল। মূলত সকলের কাছে সময়ের বড়ই অভাব। কেউই তাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। একা একা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। নিপুণ খুবই হতাশ হলো। কারো কাছে কি একটুও সময় বেঁচে নেই তাকে দেওয়ার জন্য? সবাই কত নিষ্ঠুর, তাকে কেউ ভালোবাসে না। যার কাছে যাচ্ছে সে ঘুরতে যাওয়ার কথা নাকচ করে দিচ্ছে। একাকাশ কুসুম চিন্তা করতে করতে সামনে হাঁটছে নিপুণ। হঠাৎ করে এক বিশাল দেহের কারো সাথে ধাক্কা খেলো। নিপুণের বুঝতে বাকি নেই কে সেই ব্যক্তি। শরীরের পুরুষালী কড়া হরমোনের গন্ধ জানান দিচ্ছে এটা আদ্র। নিপুণ এখনো আদ্রের মুখের দিকে তাকাচ্ছে না, তাকাবে না সে। এমনিতেই আজকে তার মন ভালো নেই, তারপর আবার এই লোকের সাথে ধাক্কা। একবার চোখের দিকে তাকালেই তো বকা শুরু করবে। একদিন সে আর এত কষ্ট নিতে পারবে না। চোখগুলো টয়টুম্বুর হলো তার। মুখটা যেন শ্রাবণ মাসের মেঘে ঢাকা আকাশ, এক্ষুনি যেন মেঘ ডেকে বর্ষণ হবে। নিপুণ ঠায় দাঁড়িয়ে আছে। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে তার জানা নেই। কিঞ্চিত পরিমাণও নড়ল না সে। পুরুষালী গায়ের গন্ধটা এখনো ভেসে আসছে তার নাসারন্ধ্রে। আদ্র এখনো দাঁড়িয়ে নিপুণের সামনে। নিপুণের গতিবিধি বোঝার চেষ্টায় আছে। না, মেয়েটা এখনো চোখ তুলে তাকাচ্ছে না। আদ্র সামনে থাকা সত্ত্বেও না। আদ্র মনে মনে বলে ওঠে, কি এমন হলো আমার মনোহরিণীর যে আমি সামনে থাকা সত্ত্বেও আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে না? আদ্রের ইচ্ছে করছে নিপুণের গাল তার দুহাতে আবদ্ধ করে নিতে, তার শত দুঃখ কষ্টগুলো শোষণ করে নিতে, আলতো করে জিজ্ঞেস করতে, আমার মনোহরিণীর কেন এত রাগ, কেন এত অভিমান, সে কি আমাকে বলবে না? তখন আহ্লাদী নিপুণ তাকে জড়িয়ে ধরে মনের সকল কথা বলবে। সে মন দিয়ে তার প্রিয়তমার সকল কথা শুনবে। দীর্ঘশ্বাস ফেলে আদ্র। এমন দিন আসবে, অবশ্যই আসবে, তবে সবর করতে হবে, কষ্ট করতে হবে। আদ্র কষ্ট সহ্য করবে। তার মনোমোহিনীকে সারা জীবনের জন্য নিজের করে পেতে এতটুকু কষ্ট সহ্য করতে পারবে না? খুব পারবে। ধ্যান ছুটে গেল আদ্রের। সামনে থেকে নিপুণের দিকে তাকিয়ে জোরালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি কে এখানে অন্ধের মতো হাঁটছিস কেন? হ্যাঁ, চোখ কি কাউকে দান করে এসেছিস নাকি? পড়ালেখা তো একদম শিখে উঠেছে। সারা দিন বাড়িতে টই টই করে ঘুরছিস, কাজ নেই তোর? সারা দিন খাওয়া আর ঘোরা। ও কর্মা কোথাকার। আদ্রের এমন কথার আশায় ছিল নিপুণ। সে জানে এই লোকের মুখ থেকে তার জন্য আদর সোহাগ মাখা কথা বের হবে না, বের হবে শুধু কষ্ট দেওয়ার মতো কথা। নিপুণের চোখে মনে হয় আর একটু জল বৃদ্ধি পেল। নজর তুলে আদ্রের দিকে তাকালো। আদ্রে এতক্ষণ যেন এই অপেক্ষায় ছিল। এই চোখ দেখার জন্যই তো এত কঠিন কথা শোনালো সে। কিন্তু নিপুণের চোখের অবস্থা দেখে তার বুকের ভেতরটা খড়খড়ে মরুভূমিতে পরিণত হলো। এখনই বুঝি নিপুণের চোখের জলে তা বিশাল সমুদ্রে পরিণত হবে। নিপুণ চোখের জল নিয়ন্ত্রণে আনলো, নরম কণ্ঠে বলে উঠল, আমি সরি আদ্র ভাই, দেখতে পাইনি, আমি অন্য কিছু ভাবছিলাম। তা কি ভাবছিলেন আপনি ম্যাডাম? আদ্রের এমন সম্বোধনেও নিপুণের হেলদোল হলো না। মুখ এখনো মলিন। ম্যাডাম ডাকটি মনে হয় তার কর্ণকুহারে প্রবেশ করেনি। আদ্রের দিকে তাকিয়ে বলল, আমি বললে কি হবে আদ্র ভাই? আপনি কি আমার ইচ্ছের গুরুত্ব দেবেন? সবাই যেমন আমাকে ফিরিয়ে দিয়েছে আপনিও ফিরিয়ে দেবেন। আদ্র নিপুণের দিকে এখনো তাকিয়ে আছে। মনে মনে বলে উঠল, তোকে ফেরানোর মতো সাহস যে আমার এখনো হয়নি। তোকে ফিরিয়ে দিলে তো আমি নিজেই শেষ হয়ে যাব। আর জেনে বুঝে কি কেউ কাউকে শেষ করতে চায়? মনের চিন্তাধারাকে সাইডে রেখে আদ্র বলে উঠল, তুই তো আগে আমার কাছে চেয়ে দেখ, তারপর দেখ আমি দেই কিনা। আদ্রের হঠাৎ এমন নরম গলা শুনে নিপুণ অকপটে বলে উঠল, আমি ঘুরতে যেতে চাই, নিয়ে যাবেন না আমায়?
হৃদয়হীন নিষ্ঠুর মানব কঠিন সময় না নিয়ে গেলে জানতে চাইলেন কেন? কষ্টে আর একটু লবণ দিতে? বেলা গড়িয়ে বিকেল হলো। বিকেল বললে ভুল হবে, দুপুর পেরিয়েছে মাত্র। নিপুণ এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকের দিনটা খুব খারাপ কেটেছে তার। শুধু শুধু রাসেল স্যারকে সে আসতে মানা করেছে। এমন হবে জানলে সে কখনোই মানা করতো না। অন্তত পড়া নিয়ে তো থাকতে পারতো। হঠাৎ ধ্যান ভাঙিয়ে নিপুণের পাশে মোবাইলটা কর্কশ কণ্ঠে ডাকছে। বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে তুলল সে। স্ক্রিনে জল জল করছে একটা নাম। এই নামটা দেখতে আগে খুশি লাগলেও আজ তার কাছে মোটেও খুশি লাগছে না। কল না ধরেই পাশে রেখে দিল। আরো কল আসলো, একের পর এক আসতেই থাকলো, কিন্তু ধরলো না সে। তৎক্ষণাৎ টুং করে একটা মেসেজের আওয়াজ হলো। এবার নিপুণ মোবাইলটা হাতে নিল। মেসেজ অপশনে ঢুকেই দেখতে পেল আদ্রের মেসেজ। কিরে বেয়াদব, কল ধরছিস না কেন? দিব্যি তো বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিস। আমি এত কষ্ট করে মিটিং শেষ করে এলাম তোকে ঘুরতে নিয়ে যাব বলে, আর তুই কিনা আমার কল কেটে দিচ্ছিস? কত সাহস হয়েছে তোর, তা আমি আজ নিজে মাপবো। অসভ্য, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম, আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিটের বেশি সময় নিবি না কিন্তু। আদ্রের এমন মেসেজ দেখে নিপুণ খুশিতে আত্মহারা। সকালের সব অপমানের কথা অমনি ভুলে গেল। ছুটে গেল রুমে।